4 মাস পর আমি আমার প্রাণের ভার্সিটিতে পা রাখি। দীর্ঘ বিরতি শেষে ক্যাম্পাসে ফেরা এক অন্যরকম অনুভূতি দিচ্ছে। 4 মাস বাবার কাজের জন্যই আসতে পারিনি। ক্লাসে বন্ধুদের চেহারা দেখার জন্য আমার মনটা অস্থির হয়ে আছে। মেন গেটে ঢুকে আমি ভার্সিটির ভিতরে হেঁটে যাচ্ছি মেইন রাস্তা বরাবর, আর তখনই বন্ধুরা আমাকে দেখেই যেন বিদ্যুৎ গতিতে ছুটে আসে। আমার নাম ধরে চেঁচামেচি করতে করতে এক মুহূর্তের মধ্যে তারা আমাকে ঘিরে ধরে। আমরা সবাই মিলে রাস্তার মাঝখানে গল্প করা শুরু করে দিলাম। ওদের দেখে আমার মুখে এক চিলতে হাসি ফুটে ওঠে। ওরা আমাকে দেখেই যেন সব অভিযোগ আর উল্লাস একসাথে উজাড় করে দেয়। ওই হারামি, এতদিন পর ভার্সিটিতে আসলি কেন? জানিস কত কি হয়েছে ভার্সিটিতে? আমার মনে হয় আদ্রান গোপনে বিয়ে করে ওর কুলে থাকে, তাই আসতে পারে না। সাদমানের কথা শুনে আমি মুখ ভেঙাই। আমার ব্যক্তিগত জীবনে ওদের আগ্রহের সীমা নেই। এক একটা হয়েছে পদের হাঁটি। ওই তোরা থামবি, বাজে কথা বলিস। না না, বন্ধু মনে হয় প্রেমে পড়েছে। দেখছিস না চেহারাটা কেমন চকচক করছে ওর। নিশ্চয়ই সে গোপনে প্রেম করে। শাকিলের কথায় ওদের সবার মুখেই দুষ্টু হাসি ফুটে ওঠে। ওদের এই খোঁচা দেওয়া কথাগুলো শুনে আমার মেজাজটা একটু চড়ে ওঠে। তবে রে, আমি ওদের মারার জন্য হাত তুলি। ঠিক তখনই একটা কণ্ঠস্বর শুনতে পাই। সেই কণ্ঠস্বর যা আমার হৃৎপিণ্ডে এক লোহমায় স্তব্ধ করে দিল। এতটা মিষ্টি কারো গলা হতে পারে? আমি শুনলাম, এই যে রাজকুমার, রাস্তায় কি আড্ডা দেওয়ার জায়গা? পতাকলে দাঁড়িয়ে কি এখানে লিখতে দেওয়া হচ্ছে? চত্বর সব সামনে থেকে। কথাটা একটা মেয়ে বলে। কণ্ঠস্বরটা ভারী গম্ভীর, তবে তাতে একটা মায়ার সুর মিশে আছে। আমি যেন সম্মোহিতের মতো ঘুরে তাকাই। আমার চোখ দুটো মুহূর্তের জন্য পলক ফেলতে ভুলে যায়। শাড়ি পরা, সুন্দর করে হিজাব দিয়ে আবৃত একটা মহিলা দাঁড়িয়ে আছে। তার চোখে মোটা ফ্রেমের চশমা। আমি অপলকভাবে তাকিয়ে থাকি। যেমন ভয়েস তেমনি দেখতে। উফ, এমন অপরূপ আগে কখনো দেখিনি। তবে তার রাগী অভিব্যক্তি দেখে আমার মুখ দিয়ে অবলীলায় একটা কথাই বেরিয়ে যায়, সরি আন্টি, আসলে আমরা একটু গল্প করছিলাম। জান আন্টি, ওই তোরা সাইড দে। আমার মুখ থেকে আন্টি ডাকা শুনেই যেন মেয়েটা রেগে আগুন হয়ে যায়। তার চশমার ফাঁক দিয়ে চোখ দুটো যেন আরো জলজল করে ওঠে। মেয়েটা রেগে বলে, আন্টি? এই বাদ ছেলে, আন্টি কাকে বলিস? আমি কি তোর মায়ের বয়সী? তার রাগ দেখে আমার ভেতরে দুষ্টুমিটা যেন আরো মাথা চাড়া দিয়ে ওঠে। এমন সুন্দর একজন মানুষকে কেউ আন্টি ডাকলে রাগ করবেই তো, কিন্তু কেন যেন আমার দুষ্টুমি করতে মন চাইছে না। তা নয়, তবে বইয়ের বয়সীও তো না আপনি। যদিও আপনার যা চেহারা তাতে মনে হয় না আপনার বিয়ে হয়েছে। আমার এই কথা শুনে মহিলা মানে মেয়েটা যেন চরম মাত্রায় অপমানিত হয়, আর সেই সাথে আমি খিকখিক করে হেসে উঠি। তার মুখটা রাগে লাল হয়ে যায়। বেশ মজা লাগছে আমার। কি বললি? ফাজিল ছেলে, একটা চড়ে না তোর সপ্তাহ নাড়িয়ে দেবো পেয়াদব। এত বড় সাহস, তুই আমাকে বাজে কথা বলিস? তার চোখ মুখের এমন রাগ দেখে আমার হাসি যেন থামছেই না। কিন্তু নিজেকে কোনো মতে সামনে নিয়ে বললাম, কি করলাম আন্টি? আর আপনাকে আন্টি কেনই বা বলবো না বলেন তো? কথাটা বলে আমি যেন আরও নিরীহ সাজার চেষ্টা করি। এই মুহূর্তে তাকে রাগানোটা আমার কাছে একটা মজার খেলা। আহা, যেভাবে রাগ ঝাড়ছেন তা এমনটা আন্টিরাই করে। আমি তার রাগের কারণটাকেই আন্টি ডাকার যুক্তি হিসেবে তুলে ধরি। আমার কথা শুনে মহিলা যেন আর কোনোভাবেই নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। সে আমাকে রীতিমতো চোখ রাঙায়। আর বউরা কি করে? মেয়েটা যেন আমার কথার ফাঁকে পা দিল। বউরা কি করে সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমার দুষ্টুমিটা যেন চরম পর্যায়ে পৌঁছে যায়। আমি বললাম, বউরা আদর করে, একদম কাছে এসে এভাবে হাত ধরে। আমি তখনই কোনো কিছু না ভেবেই দ্রুততার সাথে মেয়েটার হাত ধরে ফেলি। তার নরম হাতটা আমার হাতের মুঠে আসে, কিন্তু এই অপ্রত্যাশিত স্পর্শে মেয়েটা যেন বিদ্যুৎ স্পষ্ট হয়। তার চোখগুলো বড় বড় হয়ে যায়। সে এতটাই রেগে যায় যে তার মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। হাত ধরার সাথে সাথে তিনি আর নিজেকে সামলাতে পারেন না। আরেকটা হাত দিয়ে ঠাস করে আমার গালে একটা সশব্দের চর বসিয়ে দিল। চরের তীব্রতায় আমার কান গরম হয়ে যায়। আমি আঘাত পাওয়া গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। পেছনে তাকিয়ে দেখি আমার 3 বন্ধু ফারাবি, সাদমান আর শাকিল কখন যে সুযোগ বুঝে এক ধরে পালিয়ে গেছে। আমি একটা শুকনো ঢোক গেলি। এই মেয়ে আমাকে সত্যি সত্যি চর মারল। রাগের চোটে আমি যেন মুহূর্তের জন্য সব কিছু ভুলে যাই। তখন এই মেয়েটা যেন আরও রাগে ফেটে পড়ে। এই বেয়াদব, তুই আমার হাত ধরলি কেন? তোর হাত ধরার সাহস কি দিল? কান ধর এখনই। তার রাগী কণ্ঠস্বর শুনে আমার ভয় লাগার কথা, কিন্তু তার রাগের মধ্যেও এক ধরনের আকর্ষণ অনুভব করি। হ্যাঁ,
কান ধরতে হবে? হ্যাঁ ধর, চিনিস আমাকে? কান ধর বেটা বজ্জাত ছেলে। তোর মতো কত ফাজিল ছেলে আশেপাশে ঘোরে, পিটিয়ে সোজা করেছে, কান ধরিস না কেন? আচ্ছা ধরছি। আমি কথাটা বলে সামনে দাঁড়ানো মেয়েটার দিকে এগিয়ে যায়। সে ভাবে আমি নিজের কান ধরবো, কিন্তু আমি এগিয়ে এসে মেয়েটার কান ধরি। এই তুই কার কান ধরছিস? আপনি তো বললেন কান ধরতে। তুই আমার কান ধরলি কেন? আপনি তো বলেননি কার কান ধরবো, তাই আপনি যেহেতু আন্টির বয়সের মানুষ, আমি কি আর আপনার কথা ফেলতে পারি বলুন? তাই আপনার কানে ধরেছে। তবে রে, আমি তার কান ছেড়ে দিয়ে উল্টো তার নাক টেনে দ্রুত এক দৌড় দিই। কি সাংঘাতিক মেয়ে রে বাবা, এমন রাগি কেন রে? এক দৌড়ে বন্ধুদের কাছে আসে। বন্ধুদের কাছে এসে আমি হাঁপাতে থাকি। সারারা, তোরা আমাকে রেখে দৌড়ে পালালি কেন রে? আমাকে একা পেয়ে আন্টি তো পিটিয়ে তক্তা বানাতো। আমার কথা শুনে ফারাবি যেন কিছুটা আতঙ্কিত স্বরে উত্তর দেয়, পালাবো না। ওটাকে চিনিস তুই? আমি তখনও বুঝতে পারিনি কি ভুল করে ফেলেছি। মেয়েটার রাগী রূপের কারণে আমি তখন সব ভুলে আছি। চিনে কি করব? উনি কি শেখ হাসিনার নাতনি নাকি রে? হ্যাঁ, ওরে হারামি, ওটা আন্টি না, শেখ হাসিনার নাতনিও না, ওটা আমাদের নতুন লেকচারার ম্যাডাম। তুই ভার্সিটিতে আসিসনি, 3 মাস হয়েছে উনি জয়েন করেছেন। শাকিলের কথা শুনে আমার যেন মাথায় আকাশ ভেঙে পড়ে। আমার চোখ কপালে উঠে যায়। এ কি সর্বনাশ করলাম? কি মানে উনি আমাদের ম্যাডাম? আই হাই, শেষে কিনা ম্যাডামের হাত ধরলাম, ম্যাডামকে আন্টি ডাকলাম। সাদমান যেন মুচকি হেসে আমাকে সাবধান করে বলে, পরে বুঝবি চান্দু। বন্ধুদের এসব কথা যেন আমার কানেই ঢোকে না। আমার চোখে তখন শুধু ওই রাগী সুন্দর ম্যাডামের মুখটাই ভাসে। তার রাগ, তার চশমা, তার শাড়ি সব মিলিয়ে এক অন্যরকম আকর্ষণ তৈরি হয় আমার মনে। আমি বললাম, আন্টি হোক আর যাই হোক, ম্যাডাম হোক বা না হোক, মেয়েটাকে আমার ভালো লাগছে রে মামা, ওটাকে আমার চাই। আমার এমন কথা শুনে ফারাবি যেন বিশ্বাস করতে পারে না। পাগল নাকি? পেট খারাপ ভাই? শিশিকেনাথ সিনিয়র ম্যাডামের প্রেমে পড়লে? আমার কথা শুনে ওরা সবাই যেন হতাশায় মাথায় হাত দিয়ে বসে পড়ে। ওরা হয়তো জানে না প্রথম দেখে এমন ভালোবাসা সহজে ভোলার নয়। আমি ওদের কথা উপেক্ষা করে পেছনে তাকাই। ম্যাডাম আস্তে ধীরে হেঁটে অফিস রুমের দিকে যাচ্ছে। এই ম্যাডামের চেহারাটা একদম মারাত্মক, বলিউড নায়িকা অনন্যা পান্ডের মতো। উফ, দেখতেই আমার বুকের ভিতর কাঁপুনি সৃষ্টি হয়ে গেছে। মনে মনে প্রতিজ্ঞা করি, এই ম্যাডামকে আমার চাই। এই ম্যাডাম আমার হবেনি। বন্ধুদের সাথে কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পর ফারাবি বলে ওঠে, চল এখন ক্লাসে যাই। চল। আমরা সবাই মিলে আর্টস ফ্যাকাল্টির করিডোর ধরে ক্লাসের দিকে হাঁটতে থাকি। আমার মনটা তখনও সেই ম্যাডামের চিন্তায় বিভোর হয়ে আছে। প্রথম দিনেই এমন একটা ঘটনার পর আমার ভার্সিটি জীবন যে কেমন হতে চলেছে তা ভেবেই আমার হাসি পাচ্ছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত একটা কণ্ঠস্বর আমার নাম ধরে ডাক দেয়, ওই আদ্রান দাঁড়া, আমিও ক্লাসে যাব। মৌয়ের ডাক শুনে আমার বুকের ভিতরটা যেন কেঁপে ওঠে। ওই মেয়েটা যেন সবসময় জানে আমি যখন ভার্সিটিতে আসবো, আমি যখনই ক্যাম্পাসে আসি, কোথা থেকে যেন সে ছুটে আমার কাছে চলে আসে। মৌ আমাকে ভালোবাসে, এটা আমি জানি, কিন্তু আমার তাকে ভালো লাগে না। আমার মন তো কেবল সেই আন্টিরূপী নতুন ম্যাডামের উপর ফিদা হয়ে গেছে। তাকে দেখার পর থেকে অন্য কাউকে নিয়ে ভাবতেই পারবো না। মৌ এসে আমার সামনে দাঁড়ায়। 5 জন মিলে আমরা ক্লাসের দিকে যাই। প্রথম ক্লাস কোনো মতে কেটে যায়। আমার মন একদমই ক্লাসে বসে না। পড়া বা লেকচারে মনোযোগ দিতে পারছি না। পুরো ক্লাসটা যেন আমার কাছে বিরক্তিকর মনে হয়। ক্লাস শেষ হতেই আমি ব্যাগ গুছিয়ে চলে আসার প্রস্তুতি নিই। আর ঠিক তখনই সেই ম্যাডাম ক্লাসে ঢোকে। তিনি যে এই ক্লাসেও লেকচারার তা আমার ধারণাই ছিল না। ম্যাডাম ক্লাসে ঢুকেই আমাকে দেখা মাত্রই আমার দিকে সরাসরি তাকিয়ে থাকে। তার চোখে তখনও যেন খানিকটা বিরক্তিভাব লেগে আছে। আমি একটু নাদমে তাকে দেখে একটা হাসি দিলাম। আমার হাসি দেখে ম্যাডাম কোনো প্রতিক্রিয়া দেখালো না। তিনি চুপচাপ পড়ানো শুরু করে। তিনি ইংলিশ লেকচারার। নিজস্ব ভঙ্গিতে তিনি পড়িয়ে যাচ্ছে, আর আমি যেন এক হাবাগোবার মতো ওনার দিকে অবলোকভাবে তাকিয়ে থাকি। তার হাঁটার স্টাইল, কথা বলার ধরন, শাড়ির ভাষ সব কিছুতেই আমার মনোযোগ নিবন্ধ। ক্লাসের লেকচারের কি বলা হচ্ছে তার কিছুই আমার কানে যাচ্ছে না। আমি শুধু তার কণ্ঠস্বর শুনে তার উপস্থিতি অনুভব করছি। পড়ানোর এক ফাঁকে ম্যাডাম যেন হঠাৎ করে ক্লাসের সবার দিকে তাকায়। তারপর তিনি মিষ্টি কণ্ঠে কিছু কথা বলে। Pay attention in class like this. I love your attentiveness.
এখন বলো, যা পড়িয়েছি তার প্রথম অংশের উত্তর কেমন হবে? ম্যাডাম সবার দিকে তাকায়, কিন্তু তার চোখ জোড়া যেন আমার দিকে স্থির হয়ে আছে। ম্যাডাম ঠিক কী পড়িয়েছে তা আমার কানেই ঢোকেনি। আমি তো ম্যাডামের সম্পূর্ণ হাঁটার স্টাইল, কথা বলার ধরনে মনোযোগী ছিলাম। এখন তিনি কি পড়িয়েছেন তা কে জানে, শুধু কানে আসে আই লাভ ইউর, কিন্তু সেটাও তো তিনি আমার দিকে তাকিয়ে বলেছে। যেহেতু আমার দিকে তাকিয়ে বলেছে, হয়তো ইউর বলেনি, তিনি ইউ বলেছে। আমার মন তখন যেন আনন্দে নেচে ওঠে। ওরে বাবা, ম্যাডাম আমাকে প্রপোজ করেছে রে। আমার মনে হয় ম্যাডাম হয়তো আমার অপলক দৃষ্টি থেকে মুগ্ধ হয়েছে। এখন তিনি উত্তরের ছলে হয়তো আমার কাছে প্রেমের স্বীকৃতি জানতে চাইছে। ম্যাডাম আবার বলে, কে বলবে উত্তর? ম্যাডামের এই কথায় আমার আর তস হয়েছে না। আমি সাথে সাথেই দাঁড়িয়ে যাই। তারপর বলি, ম্যাডাম আমি বলি। ম্যাডাম আমার দিকে মনোযোগ দিয়ে তাকালো। তার চোখে তখন সেই কাঠিন্য ভাব। ও তুমি? হ্যাঁ বলো, দেখি তোমার মাথায় কি আছে। ম্যাডামের কথায় যেন আরও উৎসাহ পাই। আমার মাথায় তো এখন শুধু প্রেম আর দুষ্টুমি আছে। অনেক কিছু আছে ম্যাম, যেমন ধরেন কিভাবে প্রেম করা যাবে, কিভাবে প্রপোজ। আমার কথা শেষ হতে না হতেই ম্যাডাম যেন রেগে যায়। তিনি দাঁতে দাঁত চেপে বলে, শাট আপ, বেশি বকলে কান টেনে লম্বা করবো। বলো উত্তর। আমি তো মহা খুশি। ম্যাডাম প্রপোজ করছে আর আমি উত্তর না দিয়ে থাকি। আমি সাথে সাথে বেশ আত্মবিশ্বাসের সাথে উত্তর দিই, আই লাভ ইউ ট্রু ম্যাম। আমি জানতাম না প্রথম দিনই আপনি আমাকে দেখে ক্রাশ খাবেন, তবে ক্লাসের সবার সামনে বলার দরকার ছিল না। যদিও বলে ফেলেছেন, তাই আমিও সবার সামনে উত্তর দিলাম। কিন্তু আয় হায়, এটা কি হলো? ম্যাডাম আমার উত্তর শুনে খুশি হওয়ার বদলে যেন রেগে আগুন হয়ে গেছে। তার চোখ, নাক, মুখ সব রাগে লাল দেখাচ্ছে। ভয়ে আমি একটা ঢোক গেলি। তার এমন রাগ দেখে তো আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমি তবুও সাহস করে জিজ্ঞেস করি, খুশি হননি ম্যাম? আমি আমি কি আরও সুন্দর করে বলবো? আচ্ছা বলছি। শাট আপ। ম্যাডাম এবার যেন নিজের রাগ আর ধরে রাখতে পারে না। তিনি টেবিল চাপড়ে চিৎকার করে উঠে বলে, বেয়াদব ফাজিল, এই শয়তান ছেলে, তোকে কে প্রপোজ করবে রে? কে তোর উপরে ক্রাশ খাবে? ফাইজলামি করিস? তুই কি আমি এই উত্তর দিতে বলেছি? বেরো ক্লাস থেকে। আমি যেন হতভম্ব হয়ে যাই। ক্লাসে তখন হাসির রোল পড়ে গেছে। আমার বন্ধুগুলো দাঁত কিলিয়ে হাসতেছে। আমি তাদের দিকে অসহায়ভাবে তাকাই। ম্যাডামের মেজাজ দেখে আমার আর এক মুহূর্ত সেখানে দাঁড়ানোর সাহস হয় না। আমি চুপচাপ ব্যাগ নিয়ে ক্লাস থেকে বেরিয়ে যাই। ক্লাস থেকে বেরিয়ে এসে আমার মনে শুধু একটা প্রশ্নই ঘুরপাক খায়, এটা কি হলো ভাই? আই লাভ ইউর অ্যাটেন্টিভনেস কথাটাকে আমি আই লাভ ইউ শুনে এমন সর্বনাশ করে ফেললাম। এখন ম্যাডামের কাছে আমার সম্মান বলে কি আর কিছু রইল না। আমার প্রেমের শুরুটা যে এমন হবে তা কখনো ভাবিনি। গতকাল ক্লাসে চরম অপমানিত হওয়ার পরও আজ আমি যেন এক নতুন উদ্যম নিয়ে ভার্সিটিতে আসলাম। সাধারণত আমি জীবনে কখনো দ্রুত ভার্সিটিতে আসিনি বা আসতে চাই না, কিন্তু আজ যেন এক অদৃশ্য আকর্ষণ আমাকে টেনে নিয়ে আসে। আর সেই আকর্ষণের নাম নীরা ছাড়া আর কি হবে। দ্রুত ভার্সিটিতে এসে মেন গেটের কাছাকাছি রাস্তায় পায়চারি করছি। আমার চোখ যেন অনবরত গেটের দিকে চলে যাচ্ছে। আমি শুধু নীরা ম্যামের আসার মুহূর্তটির জন্য অপেক্ষা করছি। তাকে একবার দেখব, এইটাই আমার একমাত্র উদ্দেশ্য। কিছুক্ষণ পায়চারি করার পরেই আমার বন্ধুরা এসে হাজির হয়। ফারাবি আমাকে দেখে যেন অবাক হয়ে যায়। সে বলে, বাপরে, আজকে কি অমাবস্যার চাঁদ উঠে এলো নাকি রে? না রে, আজকে সত্যি এত দ্রুত এসেছে। শাকেল যেন আমার সকাল সকাল আসার কারণটা আন্দাজ করার চেষ্টা করে। সারা বেশ ভাব নিয়ে বলে, যে ছেলে ভার্সিটিতে আসতেই চায় না আজ এত সকালে, তা কেন আসলেন স্যার? ওদের এই নাটক দেখে আমি যেন ভেতরে ভেতরে আরও আনন্দিত হচ্ছি। আমিও ভাব নিয়ে বললাম, সত্যি বলবো? হ্যাঁ 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 বল। আমি প্রেমে পড়েছি রে। আমার কথা শুনে ফারাবি যেন কিছুটা মজা করার ছলে জিজ্ঞেস করে, কার প্রেমে মামা? ময়ূর প্রেম বুঝি? মৌয়ের নাম শুনে আমি সঙ্গে সঙ্গে মাথা নেড়ে না করে দিই। আমার মন তো এখন শুধু একজনকে যায়। আরে মৌয়ের প্রেমে না, আমাদের নীরা ম্যাডামের প্রেমে পড়েছি আমি। আমার কথা শুনে ফারিয়া যেন আকাশ থেকে পড়ে। তার চোখ কপালে উঠে যায়। সে বলে, কি তুই কি পাগল হয়ে গেছিস? নীরা ম্যাডাম আমাদের সিনিয়র, অন্তত 3-4 বছরের সিনিয়র তো হবেই। ক্লাসে ভাবছিলাম তুই মজা করেছিলি, কিন্তু শালা তুই তো দেখি সিরিয়াস। আমি ফারাবির কথার কোনো উত্তর দিলাম না। আমার মনে তখন শুধু নীরা ম্যাডামের জন্য তীব্র অনুভূতি কাজ করছে। আমি এত কিছু জানি না, আমার নীরাকেই লাগবে রে। আমার এই দৃঢ়তা দেখে বন্ধুরা যেন গম্ভীর হয়ে যায়। কিছুক্ষণ চুপ করে থাকার পর শাকেল যেন কিছুটা
যুক্তি দিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করে। দেখ আদনান, মৌ তোকে ভালোবাসে। তুই বয়সে বড়, ম্যামের মাঝে কি দেখলি ভাই? শাকিলের এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি যেন স্বপ্নের জগতে চলে যাই। আমি গম্ভীর আবেগে আবার দিবা স্বপ্নের কথা বর্ণনা করি। নীরা ম্যাম এমন একটা মেয়ে যেন স্বপ্নেই মানায়। সে যেন একটা পরী। কাল সারা রাত স্বপ্ন দেখেছি। কালো রঙের কাপড় পরে আছেন উনি, ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, হাতে কালো রঙের চুড়ি, চুলগুলো খোলা, যেন একটা অপ্সরা ভুল করে পৃথিবীতে চলে এসেছে। আমার এত আবেগময় কথা শুনে বন্ধুরা যেন আর নিজেদের হাসি চেপে রাখতে পারে না। তারা সবাই একসাথে হা হা করে হাসতে শুরু করে। তাদের হাসি আমার একদমই সহ্য হচ্ছে না। আমি টেরা চোখে তাকাই, মেজাজ খারাপ করে আমি বলি, এই একদম হাসবি না, তোদের হাসি বিরক্ত লাগছে। সাদমান যেন আমাকে কিছুটা খোঁচা দেওয়ার জন্য বলে, ভাই দিনে দুপুরে স্বপ্ন দেখা বাদ দে। সাদমানের কথা শুনে আবার সবাই হা হা করে হাসতে থাকে। ওদের এই হাসি আমার কাছে অসহ্য লাগছে। আমি ওদের থেকে দূরে সরে যাওয়ার জন্য পেছন ঘুরে হাঁটতে যাব, তখনই ঘটে ভয়ঙ্কর ঘটনা। আমি যেন ভারসাম্য হারিয়ে কোনো এক মেয়ের উপর পড়ে যাই। আমি তখন প্রচণ্ড বিরক্ত। আমি চিৎকার করে বলি, ওই কানা নাকি? কোন কানারে? চোখে দেখে না? এসে সোজা ধাক্কা দিস। চিৎকার করে কথাগুলো বললে পড়ে যাওয়া ধাক্কায় আমার জন্য কিছুটা সম্বিত ফেরে। আমি বুঝতে পারি যে আমি একটা মেয়ের উপরে পড়েছি। আমি সঙ্গে সঙ্গে মেয়েটার মুখের দিকে তাকাই। আমার চোখ যেন পলক ফেলতেই ভুলে যায়। আমি অপলক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে থাকি। আরে এটা তো নীরা ম্যাডাম, যাকে দেখার জন্য আমি আজ সকাল সকাল ভার্সিটিতে এসেছি। আমি ধাক্কা খেয়ে পড়েছি কিনা তারই উপরে। আমি চোখ সরাচ্ছি না মেয়েটার দিক থেকে। মেয়ে তো নয়, যেন একটা হুর। তবে ভাগ্যটা আমার জন্য আরও খারাপ হয়। আমি ধাক্কা খেয়ে পড়েছি সেই নীরা ম্যাডামের ওপর, যার ওপর আমি এমনিতেই প্রেমে পড়ে আছি। তার উপর আবার প্রথম দিনের ঘটনার পর ম্যাডাম আমাকে ঝামেলা মনে করে। কিছু হবে কে জানে। নীরা ম্যাডাম আমাকে এক ধাক্কা দিয়ে যেন নিজের ওপর থেকে সরিয়ে দিল। আমি দ্রুত উঠে দাঁড়াই। নীরা ম্যাডামও দেরি করে না। তিনি দ্রুত মাটি থেকে উঠে সোজা আমার সামনে এসে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে তিনি কোনো কথা না বলে রাগে উন্মুক্ত হয়ে আমার গালে টস টস করে দুটো চড় বসিয়ে দেয়। আমার গাল দুটো যেন ঝনঝন করে ওঠে। আমি, ফারাবি, সাদমান, শাকিল সবাই যেন হা করে নীরা ম্যাডামের দিকে তাকিয়ে আছি। ঘটনা এমন দ্রুত ঘটবে তা যেন আমরা কেউ বুঝতেই পারিনি। আমি গালে হাত দিয়ে নীরা ম্যাডামের দিকে তাকিয়ে থাকি। নীরা ম্যাডাম চর মেরে থামে না। তিনি চিৎকার করে বলতে শুরু করে, বেয়াদব ছেলে, তোর বাবা মা তোকে শিক্ষা দেয়নি কখনো? মেয়েদের দেখলেই মেয়েদের উপরে পড়তে ইচ্ছে করে না? ইচ্ছে করেই তুই আমার সঙ্গে এমন করছিস। তোকে আমি কিন্তু কে শুনে কার কথা? আমি তো নীরা ম্যাডামের দিকে তাকাতেই ব্যস্ত। অপলক দৃষ্টিতে তাকে দেখছি। কি সুন্দর করে তিনি চোখের পাপড়ি ফেলছে, গালগুলো টান টান করছে, নাকটা ফুলিয়ে টেরা চোখে তাকে আঙ্গুল নেড়ে আমাকে বকা দিচ্ছে। তার এই রাগী রূপ দেখে আমি যেন একদম সরাসরি তার প্রেমে পড়ে যাই। উফ, কি রাগী লোকের চাহনি মেয়েটার! একদম যেন সুন্দরীর দেবী সামনে দাঁড়িয়ে আছে। আমি যে তাকে চোখের পলক না ফেলে দেখছি সেটা নীরা ম্যাডাম অনেক পরেই বুঝতে পারে। এইটা দেখে তিনি যেন আরও রেগে যান। তিনি আর না বকে আরও একটা সজোরে চর মেরে ছাড়ি দিয়ে বলেন, বেয়াদব, দূর হও আমার সামনে থেকে। নীরা ম্যাডাম আর সেখানে দাঁড়িয়ে থাকে না। তিনি গটগট করে হেঁটে সেখান থেকে চলে যায়। আমার তখনও যেন ঘোর কাটেনি। নীরা ম্যাডামের চরকে আমি যেন কোমল স্পর্শ মনে করে কল্পনাতে তাকে নিয়ে ভেসে চলেছে। নীরা ম্যাডাম যখন চলে যায় আমি ঘুরে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকি। চারপাশে কি হচ্ছে, কতজন আমার দিকে দেখছে, সেসবের কোনো দিকে খেয়াল নেই আমার। খেয়াল থাকবেই বা কেন? আমি তো নীরা ম্যাডামকে দেখে এখন তাকে নিয়ে কল্পনা করতে ব্যস্ত। আমি নীরা ম্যাডামকে নিয়ে ভাবছি আর মিটমিট করে হাসছি। ঠিক তখনই ফারাবি জোরে ধাক্কা দেওয়ার জন্য বাস্তবে ফিরি। আমি বেশ বিরক্ত হয়ে বলি, কি হয়েছে? এভাবে ধাক্কা দিচ্ছিস কেন? দূর, তিনি তো কল্পনাটা নষ্ট করে। ফারাবি যেন আমাকে নিয়ে মজা করার সুযোগটা হাতছাড়া করে না। যাক, তুই তাহলে বেঁচে আছিস। আমি তো ভাবলাম তুই পটল তুলে নিয়েছিস চর খেয়ে। পটল তুললে তো ভালোই হতো, ফিফি বিরিয়ানি খেতে পারতাম। আঙ্কেলকে বলতাম আদরান পটল তোলার সময় বলে গিয়েছে সাদ্দে বিরিয়ানি দিতে। ওদের কথা শুনে আমি রেগে যাই। রাগ নিয়েই বলি, চুপ কর হারামিরা, তোরা বন্ধু নাকি শত্রু? বেঁচে থাকতো মেরে ফেলেছে আমাকে। যাই হোক, সরি ম্যাডাম কিন্তু দারুণ রে। তোর কপালে উনি জুটবে না দেখিস। আমরা সবাই তখনও সেই চত্বরেই বসে আছে। এমন সময় ভার্সিটির নেতা রাজ প্রবেশ করে। রাজকে দেখে সবাই চুপ হয়ে যায়। রাজ ভার্সিটির খুব ভালো একজন লোক।
ভার্সিটির যে কোনো সমস্যায় তিনি সবসময় এগিয়ে যান। রাজ বাইক নিয়ে সোজা নীরা ম্যাডামের সামনে এসে দাঁড়ালো। আমরা যেন একটু কোচল হয়ে কাছে চলে আসি। রাজ বাইক থেকে নেমে নীরা ম্যাডামকে দেখে যেন বেশ সসন্দেহে কথা বলে। আরে নীরা, তোমার আজকে লেট কেন? এমনি বাড়িতে একটু কাজ ছিল। তুমি কখন আসলে? এই তো কেবল। তোমাকে আজকাল শাড়িতে সুন্দর লাগছে। ধন্যবাদ। ক্লাস আছে, পরে কথা বলবো। ঠিক আছে, অপেক্ষা করব। ওদের কথা শুনে আমার বুকের ভিতরে যেন কাঁপতে শুরু করে। রাজ কি নীরা ম্যাডামের বয়ফ্রেন্ড? আমার মাথা কাজ করছে না। এটা আমি মেনে নিতে পারবো না। আমার বুকে কষ্ট যেন একটা ছোট নালা তৈরি হয়ে গেছে। আমি দ্রুত ফারাবিকে জিজ্ঞেস করি, ওই তোরা শুনলি তো রাজের সাথে ম্যামের কেমন কথা হয়? ফারাবি যেন আমার কপালে ভাঁজ থেকে দ্রুত কারণটা বোঝানোর চেষ্টা করে। আরে হবে না, রাজার নির্মাম তো একই ইয়ার স্টুডেন্ট ছিল। তারা 4 বছর আগে ভার্সিটি ছেড়েছে। ওরা ক্লাসমেট ছিল, বন্ধুরা। ফারাবির কথায় আমার মনটা যেন একটু শান্ত হয়, কিন্তু মনের ভেতর থেকে কষ্টটা যেন কিছুতেই যেতে চায় না। কিন্তু আমার এমন কষ্ট হচ্ছে কেন? আমি ম্যামকে না পেলে 1 কাপ চায়ে মধু মিশিয়ে খেয়ে মরে যাব দেখিস। আমার কথা শুনে সাইকেল যেন আমাকে ধমকে ওঠে। ধুর শালা, চল ক্লাসে। ওরা আমাকে ক্লাসের দিকে টেনে নিয়ে যেতে থাকে। আমার মন তখনও ভারাক্রান্ত। এদিকে নীরা ম্যাডামের প্রতি তীব্র আকর্ষণ, আরেকদিকে রাজের সঙ্গে তার ঘনিষ্ঠতা। উফ, আমার কি হবে রে? ক্লাসে এসে বসি, মনটা ভীষণ খারাপ, জানি না কেন। কিন্তু নীরাকে রাজের সাথে কথা বলতে দেখে মাথা গরম হয়ে গেছে। জীবনে একজন মানুষকে পছন্দ করলাম, আর সেই মানুষটাই কিনা আমাকে রেখে আরেকজনের সাথে হেসে হেসে কথা বলে। ভালো লাগে না একদম। আজ ক্লাসই করব না, বই বন্ধ করে বন্ধুদের বলি বাইরে যাব। ঠিক তখনই দেখলাম দরজার দিক থেকে নীরা ম্যাম ক্লাসে প্রবেশ করে। সবাই উঠে দাঁড়ায়। আমি তখনও চেয়ার টেনে উঠি না পুরোটা, শুধু চোখ তুলে তাকাই নীরার দিকে। বন্ধুরা অলরেডি বের হয়েছে জায়গা থেকে। উনি তা দেখেই বলে, তোমরা কোথায় যাচ্ছ? ম্যাম, আসলে একটু বাইরে যাব। আমার ক্লাস ভালো না লাগলে চলে যাবে ক্লাস শুরু হওয়ার আগে, কিন্তু আমার আসার পরে কেউ বাইরে বের হয়ে যাবে না, বুঝলে? আর যারা অনুপস্থিত থাকবে তাদের এক্সামের সময় খাতা আমার কাছেই আসবে, তখন বুঝবে ফেল কাকে বলে। ম্যামের কথাগুলো শুনে সবাই চুপ হয়ে যায়। আমি মুচকি হাসি দিয়ে নিচের দিকে তাকাই। নীরা এবার সরাসরি আমার দিকে তাকায়। তার চোখ দুটোতে কঠিন রাগের ছাপ দেখা যাচ্ছে। রেগেই বলে, তাহলে এখন বলো বাইরে যাবা কেন? আসলে ম্যাম, একটু ক্যান্টিনে 11টা বাজে, সকালে খেয়ে আসুনি? ক্লাসের সময় কিসের ক্যান্টিন? হ্যাঁ, এসেছি, তবে তবে কি? আপনি রাজের সাথে কথা বলবেন না তো? কি মানে কি এসব? নীরার কণ্ঠের ঝালে পুরো ক্লাস নিস্তব্ধ হয়ে যায়। আমি চুপ হয়ে যাই। বুকের ভেতরটা ধক করে বাঁচতে থাকে। নীরা এবার রাগে চোখ বড় করে তাকায় আমার দিকে। তার গালে হালকা লালচে আভা ফুটে ওঠে। আমি জানি এর আগের পেছনে একটা অন্যরকম মিষ্টি সৌন্দর্য আছে, যা আমাকেও থামিয়ে রাখে। নীরা হঠাৎ মুখ ঘুরিয়ে নেয়, যেন আমার দিকে আর তাকাতেই চায় না। আমি তখন ধীরে ধীরে হেসে ফেলি। ওনার রাগে মুখে একটা আলাদা আকর্ষণ কাজ করে। ওনাকে দেখে মনে হয় এই রাগটা আমাকে উদ্দেশ্য করেই করে। এই শয়তান ছেলে, এই বদ ছেলেটা আমার ক্লাসে কেন এসেছে? ডিয়ার ম্যাম, আমি একটু উঠে দাঁড়াই। ধীরে ধীরে নীরার দিকে এগিয়ে যায়। ক্লাসে এক অদ্ভুত নিস্তব্ধতা নেমে আসে। সবাই নিঃশব্দে তাকিয়ে থাকে এদিকে। আমি নীরার একদম কাছে গিয়ে আস্তে করে ফিসফিস করে বলি, বেশি রাখবেন না কিউট ম্যাম, রাখলে আপনার সৌন্দর্য দ্বিগুণ হয়ে যায়। ও, এই সময় যা লাগছে না আপনাকে, মনে হচ্ছে একটা কিস করে দিই। নীরা হতবাক হয়ে তাকিয়ে থাকে আমার মুখের দিকে। তার চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে যায়। আমি হাসি, কিন্তু তিনি রেগে বলে, কি? এই কি বলি তুই? আমি কিছু না বলে ভালো ছেলের মতো দৌড়ে গিয়ে নিজের বেঞ্চে বসে পড়ি। বন্ধুরা হেসে ফেলে, আবার চুপ করে যায়। ক্লাসে এমন এক পরিবেশ যেন কেউ নিঃশ্বাস নিতেই ভয় পাচ্ছে। আমি চুপচাপ তাকিয়ে থাকি নীরার দিকে। ওনার ঠোঁট কাঁপছে, মুখটা লাল হয়ে উঠেছে, তবুও তিনি নিজের সংযম ধরে রাখে। সবাই বই খেলো, আজ নতুন অধ্যায় শুরু করব। ওনার কণ্ঠে এখনও রাগের ছায়া। আমি বই খুলি ঠিকই, কিন্তু চোখ পড়ছে না অক্ষরে। শুধু নীরার মুখটা চোখে ভাসছে। মনে হচ্ছে আমি কিছু একটা করে ফেলেছি যা ওনাকে আরও বেশি বিব্রত করেছে। নীরা বোর্ডে লিখতে লিখতে মাঝে মাঝে আমার দিকে তাকাচ্ছে। আমি তেমন ভাব দেখাই না, কিন্তু ভেতরে ভেতরে হাসি পায়। তার চোখের রাগ, ঠোঁটের কাঁপুনি, চুলের উড়ে পড়া এলোমেলো সব কিছু মিলে যেন এক সুন্দর ঝড় বইছে। হঠাৎ নীরা বই বন্ধ করে আমার দিকে তাকিয়ে বলে, তুমি দাঁড়াও। আমি
হ্যাঁ তুমি, দাঁড়াও। আমি ধীরে ধীরে উঠে দাঁড়াই। ক্লাসের সবাই আবার নিস্তব্ধ। নীরা কয়েক সেকেন্ড তাকিয়ে থাকে আমার দিকে, তারপর বলে, আমি যা বলছি তা কি বুঝেছ? কোনটা ম্যাম? ক্লাসের নিয়ম নিয়ে যা বলেছি। হ্যাঁ বুঝেছি, কিন্তু একটা কথা বলবো। বলো। রাজ আপনার কি হয়, বন্ধু নাকি? ও আপনার পাশে ঘুরঘুর করে, সেটা ভালো লাগছে না। আমার পাশে কি থাকবে সেটা আমি ঠিক করবো, তোর কি কেউ দায়িত্ব দেয়নি। আমি দায়িত্ব চাই না, শুধু চাই আপনি হাসবেন আমার সাথে, অন্য কারোর সাথে নয়। মুখের লাগাম দাও, আমি তোমার টিচার হই। হ্যাঁ জানি, তবুও আপনি শুধু আমার ম্যাম নন, আপনি আমার ভালো লাগা। নীরা ঠোঁট কামড়ে রাগটাকে কন্ট্রোল করে। ক্লাসের সবাই চুপ হয়ে গেছে, তাতে আমার কি? আমি তো নীরাকে মনের কথাটা জানিয়ে দিয়েছি। আজকে ভার্সিটিতে আমি বেশ স্টাইল করে আসি, যদিও গরিব ছেলের আবার এত বেশি স্টাইল কিসের। পোশাকগুলো পুরনো হলেও তুলে রাখার কারণে এখনও নতুন মনে হয়। আমি আর 3 বন্ধু ফারাবি, সাদমান আর শাকিল ভার্সিটির মাঝে মাঠের ধারে বসে আছি। আমার মনটা তখনও নীরা ম্যাডামের চিন্তায় আচ্ছন্ন। গতকালের চর খাওয়া আর রাজের সাথে ম্যাডামের ঘনিষ্ঠতা সব মিলিয়ে এক অস্থিরতা কাজ করে আমাদের মধ্যে। আমরা 4 জন যখন বসে গল্প করছি, এমন সময় রাতুল বাইক নিয়ে ক্যাম্পাসে ঢোকে। রাতুল হলো রাজের ছোট ভাই, সেও কিছুদিন ভার্সিটিতে আসেনি। রাতুল একদমই রাজের বিপরীত। রাজ সবসময় ভালো কাজ করে, সবার পাশে দাঁড়ায়, আর রাতুল সবসময় বাজে কাজ করে বেড়ায়। সে এক কথায় ভার্সিটির এক মূর্তিমান আতঙ্ক। রাতুল তার গ্যাং নিয়ে সোজা রাস্তার পাশে একটা জায়গায় গিয়ে বসে। তার সঙ্গী সাথীরা তার মতোই উচ্ছৃঙ্খল। এমন সময় জুনিয়র একটা মেয়ে সেই দিক দিয়ে হেঁটে আসে। মেয়েটা দেখতে বেশ ভীত স্বভাবের। মেয়েটা ওদের সামনে আসতেই রাতুল যেন এক বিকৃত হাসি দিয়ে তাকে ডাক দেয়, ওই মেয়ে এদিকে আসো। রাতুলকে দেখে মেয়েটা যেন ভয়ে জড়সড়ো হয়ে যায়, তবুও সিনিয়ররা ডেকেছে বলে সে ভয়ে ভয়ে রাতুলদের দিকে এগিয়ে যায়। মেয়েটা রাতুলদের কাছাকাছি যেতেই রাতুল একটা সিগারেট বের করে, সেটাতে আগুন জ্বালিয়ে সে সিগারেটটা মেয়েটার দিকে বাড়িয়ে দেয়। মেয়েটার চোখ দিয়ে যেন জল চলে আসে ভয়ে। এসব কি করছেন ভাইয়া? আমি এসব খাই না, আমাদের যেতে দিন প্লিজ। রাতুল যেন আরো ভয়ানক হাসি দেয়, তার চোখের কোণে অনুশোচনা নেই। সে মেয়েটার কাঁধে হাত রাখে, তারপর বলে, এসব তো খেতেই হবে তোমাকে শোনা, টান দাও। যদি কথা না শোনো তাহলে তোমার ওড়না হরণ করবো আমরা, সেটা ভিডিও করে পাবলিশ করে দেবো এক্ষুনি। তাই হা করে শোনা, নাও এক টান দাও। মেয়েটা রাতুলের কথাই যেন কেঁদে ওঠে। অসহায় দৃষ্টিতে সে আশেপাশে তাকায়। আমরাও তাকিয়ে আছি সেদিকে। আমাদের সবার চোখে যেন রাগ জমতে থাকে। কিন্তু রাতুল এতই দুধৈর্য যে সহজে কেউ তার সামনে যেতে চায় না। মেয়েটা কোনো উপায় না পেয়ে ভয়ে ভয়ে সিগারেটে একটা টান দেয়, আর সাথে সাথেই তার কাশি শুরু হয়। মেয়েটার এমন করুণ অবস্থা দেখে রাতুলেরা হো হো করে হাসতে থাকে। আমি আর বসে থাকতে পারি না, আমার ভেতরে যেন আগুন জ্বলে ওঠে। আমি বসে থেকে উঠে দাঁড়াই, মেয়েটার দিকে এগিয়ে যাব, তখনই ফারাবি আমার হাতটা চেপে ধরে বলে, কোথায় যাস তুই? ও কিন্তু রাজের ভাই, ও মানুষ, কিছু বলার দরকার নেই, পরে ঝামেলা বাঁধবে। ফারাবি ঠিকই বলে, রাতুলকে ঘাটানো মানে নিজেকে বিপদে ফেলা। কিন্তু মেয়েটার অসহায়তা দেখে আমার জন্য স্থির থাকা অসম্ভব হয়ে ওঠে। কিন্তু যা করছে সেটা অন্যায়, আমি তা সহ্য করব না। পাগল হয়ে গেছিস? পরে কি হবে জানিস না? বিরাট বড় ঝামেলা হবে। এমনিতে তো বলিস তোর পরিবারের কেউ শহরে থাকে না, ঝামেলা হলে কে দেখবে রে? ওদের কথায় আমি যেন মুহূর্তের জন্য থেমে যাই, কিন্তু পরক্ষণেই রাতুল যেন আরও সীমা ছাড়িয়ে যায়। সে মেয়েটার ওড়না ধরে হাঁচকা টান দেয়। ওড়নাটা টেনে নিয়ে তারা ভিডিও করতে শুরু করে। মেয়েটা 2 হাত দিয়ে নিজের বুক ঢেকে রাখার চেষ্টা করে, কিন্তু রাতুলের লোকেরা মেয়েটাকে চড় দিয়ে হাত সরাতে বলে। এই দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারি না। আমার সমস্ত ভয় যেন মুহূর্তেই উড়ে যাবে। আমি আর কোনো কিছু না ভেবে দ্রুত পায়ে রাতুলদের দিকে এগিয়ে যায়। রাতুলের সামনে এসে দাঁড়ালাম। রাতুল আমাকে দেখে যেন কিছুটা অবাক হয়ে বলে, এখানে কি তোর? কি করতে আসছিস? মজা দেখতে নাকি? যা দূরে যা। আমার চোখ মুখ যেন রাগে ফেটে পড়বে। আমি রাতুলকে সরাসরি বলি, রাতুল মেয়েটাকে ছাড়, তাকে যেতে দে এখান থেকে, ওড়নাটা ফেরত দে। রাতুল যেন আমার কথায় কোনো গুরুত্বই দেয় না। সে অবজ্ঞার হাসি হেসে আমাকে ধমক দিয়ে বলে, কেন রে, তোর কথাতে যাব? শালা সর সামনে থেকে, বেশি মাথা গরম করস না, তাহলে কিন্তু মেয়েটার সাথে তোর প্যান্ট খুলে ভিডিও করে ভাইরাল করে দেবো। যা সর তো সামনে থেকে, আমার কাজ করতে দে।
মাথাটা গরম হয়ে যায়। তবুও নিজেকে একটু শান্ত করে রাতুলকে বলি, দেখ, র্যাগিং করবি ভালো কথা, কিন্তু মেয়েদের এসব গোপনীয়তা নিয়ে ভিডিও করা ঠিক না। অন্যটা ফেরত দে, সবাই দেখছে। আমার কথা শুনে রাতুল যেন আরও বেশি হাসে। সে আমার কাছে আরও একটু সরে আসে, আমার দিকে চোখ রেখে আমাকে বলে, দেব না ওর না, কি করবি? আর সবাই দেখছে, তুইও দেখ। হিরো সাজতে আসছিস কেন? দিতে বলেছি না তোকে? তুই কি ওড়না ফেরত দিবি? দেব না। রাতুলের কথায় আমার মেজাজটা যেন খারাপ হয়ে যায়। এই মুহূর্তে আর কোনো কিছু না ভেবে আমার হাতটা শক্ত হয়ে ওঠে। আমি রাতুলের তলপেটে সজোরে একটা ঘুষি মারি। এক ঘুষি খেতেই রাতুল কাত হয়ে যায়, তার মুখ দিয়ে বমি বেরিয়ে আসে। সে মাটিতে লুটিয়ে পড়ে। রাতুলকে মাঠে দেখে তার লোকেরা আমার দিকে এগিয়ে আসে। আমার মাথা তখন যেন পুরো গরম। আমি একাই তাদের মারতে শুরু করি। আমার শরীরের সমস্ত শক্তি দিয়ে আমি আঘাত করি। কোনো কিছু দেখার আর সময় নেই। মেয়েটার ওড়না রাতুলের হাতে কাছেই পড়ে আছে। সবটাকে মেরে রাতুলের থেকে ওড়নাটা কেড়ে নেই। তারপর মেয়েটার দিকে ওড়নাটা বাড়িয়ে দিয়ে ওদের ফোনগুলো তুলে নিলাম। ভিডিও ডিলিট করে দিয়ে আবার ওদের লাথি মারি। রাতুলদের সবাইকে মেরে মাটিতে ফেলে রেখেছি। আমার হাত পা যেন তখনও কাঁপছে। আমার বন্ধুরা তাকিয়ে আছে আমার দিকে। ঠিক এমন সময় কে যেন আমার পাশে এসে দাঁড়ায়। আমি যেন এক স্বস্তির নিঃশ্বাস নেই। ঘুরে তাকাতেই দেখি নীরা ম্যাম দাঁড়িয়ে আছে। তার চোখ যেন তখনও আগুনের গোলা। আমি কিছু বলার আগেই তিনি আমার গালে ঠাস করে দুটো সজোরে চর বসিয়ে দেন। আমার গাল দুটো যেন ঝনঝন করে ওঠে। এই নিয়ে দ্বিতীয়বার তিনি আমার গালে চর মারল। চর মেরে নীরা ম্যাম যেন আরও রেগে যান। তিনি চিৎকার করে বলতে শুরু করে, ভার্সিটিতে কি মাস্তানি করার জায়গা পেয়েছো? যা মন চায় তাই করবি? এত সাহস কে দেয় তোকে? হ্যাঁ, যাকে ইচ্ছে তাকে ধরে পিটাবি? তোকে আমি ভার্সিটি ছাড়া করবো, বুঝছিস? বেয়াদব ছেলে, সব কিছু নিজের ইচ্ছেতে করবে না? ম্যামের রাগ দেখে আমার মনটা খারাপ হয়ে যায়। ম্যাম কিছু জানলো না, হুট করে এসে এমন করে মারবে কে জানে। আমি বললাম, কিন্তু ম্যাম আমি তো ওদেরকে অকারণে। আমার কথা শেষ না হতেই নীরা ম্যাম যেন আরও রেগে যায়। তিনি আমাকে থামিয়ে দিয়ে বলে, সারা বেয়াদব, মারামারি করে নিজেকে মাস্তান বানাচ্ছিস। চেহারার পোশাকের ঠিক নেই, সে আসছে রংবাজি করতে। সামনে থেকে চলে যায় এক্ষুনি। মাস্তানি করবি ভার্সিটির বাইরে? ম্যামের কথা শুনে আমি আর কিছু বলতে পারি না। আমি শুধু তার দিকে তাকিয়ে থাকি। ম্যাম শুধু শুধু আমার সাথে এমন করলো। তিনি তো ঘটনা কি তা জানতেও চাইলেন না। মন খারাপ নিয়ে আমি গালে হাত দিয়ে সেখান থেকে চলে আসি। আমার বন্ধুরা যেন অবাক হয়ে আমাকে অনুসরণ করে। আমি দূরে এসে টেবিলের কাছে দাঁড়াই। ম্যাম ততক্ষণে রাতুলদের ধরে ওঠান। রাতুলকে তিনি ভালো করে চেনেন, কারণ রাতুল হলো রাজের ছোট ভাই, আর রাজ নীরা ম্যামের বন্ধু। তাই নীরা ম্যাম রাতুলকে চিনবেন, এটা স্বাভাবিক। এই বিষয়টা মনে হতেই আমার মনটা যেন আরও খারাপ হয়ে যায়। তার কাছে হয়তো আমি এখন একজন বেয়াদব এবং মারামারিতে অভ্যস্ত ছেলে। আমি হাতে মুখে পানি ছিটিয়ে নিই, নিজেকে বোঝাই এভাবে মন খারাপ করলে চলবে না। ম্যামকে তো পটাতে হবে। ফারাবি আমাকে কিছুটা চিন্তিত স্বরে জিজ্ঞেস করে, কেন যে গেলি সেখানে? এখানে ঝামেলা শেষ হবে না, রাতুল হামলা করবেই। আমি এই মুহূর্তে রাতুলের কথা নিয়ে ভাবতে চাই না। আমার সমস্ত মনোযোগ এখন নীরা ম্যামের দিকে। আমি বললাম, তো এত কিছু ভাবার সময় নেই, শালাকে আরও পেটাতাম। ম্যাম মাঝখান থেকে চলে আসেন। আমি বুঝি না এই ম্যাম সবসময় ভুল সময়ে আমার সামনে এন্ট্রি নেয় কেন। আগে আসলে ঘটনা তো বুঝতেন তিনি। তোর ব্যাড লাকটাই খারাপ রে। চুপ থাক, চল ক্লাসে যাবো। ম্যামকে পটাতে হবে। দেখি ম্যাম কত রাগী। এই আদ্রানের কাছে সে পড়বে না তা কি কখনো হয়? যতই লাফাক আমি তাকে আমার করে নেবই। আমার এই আত্মবিশ্বাস দেখে বন্ধুরা যেন কিছু বলতে পারে না। কথাগুলো বলে আমরা চারজন ক্লাসের দিকে এগিয়ে যাই। ক্লাসে ঢুকে আমি একদম পেছনের বেঞ্চে বসি। আমার গাল দুটো তখনও যেন চরের উষ্ণতা বহন করে চলেছে। কিছুক্ষণ পর নীরা ম্যাম ক্লাসে ঢোকেন। ক্লাসে ঢুকেই তার চোখ সরাসরি আমার দিকে যায়। তিনি রাগের চোখে কিছু সময় আমার দিকে তাকিয়ে থাকেন। সেই দৃষ্টিতে যেন এখনও গতকালকের আর আজকের ঘটনার মিশ্র রাগ। আমি অবশ্য এবার আর হাসি না, তার দিকে অবলোকভাবে তাকিয়ে থাকি। আমার দিকে কিছুটা সময় তাকিয়ে থাকার পর তিনি চোখ সরিয়ে নেন। তারপর কোনো কথা না বলে ক্লাস শুরু করেন। আমি জানি এই পথটা সহজ হবে না। নীরা ম্যামের রাগ ভাঙানো আর তার মন জয় করা আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। তবে তার রাগের মধ্যেও আমি যে আকর্ষণটা অনুভব করি তা আমাকে এই চ্যালেঞ্জ নিতে সাহায্য করে। আমি মন স্থির করি, এই রাগে ম্যাডামকে আমি পটিয়ে ছাড়ব। নীরা ম্যাম তার মতো করে ক্লাস শুরু করে। তিনি কিসের ওপর লেকচার শুরু করেছে তা আমার কানে ঢোকে না।
আমি তো ম্যামকে দেখতেই ব্যস্ত। উনি ইংরেজি কোনো গুরুত্বপূর্ণ চ্যাপ্টার পড়াচ্ছেন। আমার দৃষ্টি যেন ম্যাডামের দিকে স্থির হয়ে আছে। নীরা ম্যাম আরও কিছু বলতে যাচ্ছে, কিন্তু তার চোখটা হঠাৎ আমার দিকে আটকে যায়। আমি তাকে অপলকভাবে দেখি। নীরা ম্যাম আগেও কয়েকবার হয়তো নোটিশ করেছে যে তিনি পড়াচ্ছে আর আমি তার দিকে হাঁ করে তাকিয়ে দেখছি। এতে নীরা ম্যাম যে বিরক্ত হচ্ছে সেটা তার মুখ থেকে স্পষ্ট বোঝা যায়। তিনি আর সহ্য করতে না পেরে সোজা আমার সামনে এসে দাঁড়ায়। তার চোখে মুখে প্রচণ্ড রাগ জমে আছে। আই, উঠে দাঁড়াও। এটা হচ্ছে কি? ম্যামের এমন প্রশ্নে আমি যেন কিছুটা অবাক হওয়ার ভান করি। কোনটা ম্যাডাম? ক্লাসের সবাই ইতিপূর্বেই আমাদের দিকে তাকিয়ে আছে। আমি সব দিক ভালো করে দেখে নিই। আমার কাছে এই মুহূর্তটা যেন একরকম আনন্দের। নীরা ম্যাম রাগে নাক ফুলিয়ে কথা বলে। কোনটা মানে? তুমি আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? আপনার দিকে? কখন? আপনার দিকে কখন? কিভাবে? আমার এই ভান করা দেখে নীরা ম্যাম যেন আরও রেগে যান। তিনি এবার সরাসরি আমাকে বলে, আমি দেখেছি আমার দিকে তুমি সব সময় এমন করে তাকিয়ে আছো। পড়া বলো, আমি কি বিষয়ে পড়াচ্ছিলাম বলো। আমি তো সত্যি করেই জানি না তিনি কি পড়াচ্ছেন। আমার সমস্ত মনোযোগ তো ছিল শুধু তাকে দেখার দিকে। তাই বললাম, না মানে আসলে ম্যাম কি যেন পড়াচ্ছিলেন। আমার এই উত্তর শুনে নীরা ম্যাম যেন আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। শালা বেয়াদব ছেলে, পড়াশোনার নামে পাত্তা নেই, খালি বেয়াদবি করে বেড়াও। আমার মনের ভেতরে যেন দুষ্টুমিটা আরও বেড়ে যায়। ম্যামের রাগ দেখে আমার কাছে মজা লাগে। আমি একটু বাড়িয়ে কথা বলি, আমার কি দোষ ম্যাম? আমি তো একটা অপসরাকে দেখছিলাম, কি সুন্দর সামনে দিয়ে হেঁটে বেড়াচ্ছে। গাল দুটো কত সুন্দর, দেখলে যেন মনে চাচ্ছে ছোট্ট করে চুমু দিয়ে বুকে চড়িয়ে নিই। এতটা সুন্দরী না হলেও পারতেন। আমার কোনো দোষ নেই, সব দোষ আপনার। আমার এই কথা শুনে নীরা ম্যাম রাগে পুরো বোম হয়ে যায়। তার চোখ, নাক, মুখ যেন আরও লাল হয়ে গেছে। তবে ক্লাসে থাকা বাকি সব স্টুডেন্টরা যেন একসাথে উচ্চস্বরে হেসে ওঠে। ওদের উচ্চস্বরে হাসির শব্দে নীরা ম্যামের রাগ যেন আরও বেড়ে যায়। নীরা ম্যাম এবার অনেক জোরেই চিৎকার দিয়ে বলে, স্টপ! ফাজলামি হচ্ছে হ্যাঁ ক্লাসে? এটা ক্লাসরুম নাকি সার্কাস? হ্যাঁ, হাসি বন্ধ করে দেবো একদম, সব কটার গলার টিপে ধরে দেবো বেয়াদবের দল। নীরা ম্যামের এমন চিৎকার শুনে পুরো ক্লাস যেন স্তব্ধ হয়ে যায়। মানে পুরো পিনপতন নীরবতা ভর করে। কেউ যেন নিঃশ্বাসও নিচ্ছে না, এমন অবস্থা। আমিও কিছুটা ভয় পাই, কিন্তু নীরা ম্যাম থেমে নেই। তিনি আমার আরও কাছে আসে। তার নজর তখন আমার গালের দিকে। আমি কিছু একটা বলতে যাব, তার আগেই নীরা ম্যাম টাস করে একটা কোষে চড় দিয়ে বলে, এটা ক্লাস, আনন্দ বা মজা করার জায়গা না। আর স্টুডেন্টের মতোই থাকবে। বেশি পাকনামি করলে তোমাকে ক্লাস থেকে বের করে দেবো বলে দিলাম। নীরা ম্যাম কথাগুলো বলে আমার সামনে থেকে দ্রুত চলে যায়। আমি গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকি। বাম পাশের গালটাতে আমার তখন টনটন ব্যথা অনুভব হচ্ছে। সকালে থাপ পড়েছে, এবারে থাপ্পড়টা যেন আরও চলে লেগেছে। নীরা ম্যাম আর সেই রাগ নিয়ে ক্লাস করান না। এমন অবস্থাতে ক্লাস করানোর কোনো মানেই হয় না। তিনি ক্লাসরুম থেকে বের হয়ে যায়। আমি চারপাশে তাকাই, ক্লাসের সবাই আমার দিকে তাকিয়ে আছে। আমার তখন আর সেখানে থাকতে ইচ্ছে করে না। আমি কারোর সাথে কোনো কথা না বলে ব্যাগ নিয়ে ক্লাস থেকে বের হয়ে সোজা বাইরে চলে আসি। মনে মনে ভাবি, আজ তৃতীয়বার চড় খেলাম, তবুও কেন যেন তার প্রতি আমার আকর্ষণ আরও বেড়ে যাচ্ছে। আমি জেদ ধরেছি এই রাকি ম্যাডামকে আমি পটিয়েই ছাড়ব। দুদিন পর ভার্সিটিতে আমরা সবাই মিলে বসে আছি। আমার মনে এখন কেবল একটাই ভয়, সেটা হলো মুখে নিয়ে। মেয়েটা যে ভার্সিটিতে আসে না সেটা আমার জন্য অনেক ভালো, না হলে মৌ সব কিছু নষ্ট করে দিত। সে নীরা ম্যামকে হাবিজাবি বলে আমার প্রেমের 12টা বাজিয়ে দিত। আমি অস্থির হয়ে পায়চারি করি। নীরা ম্যামের দেখা পাওয়ার জন্য আমার মনটা ছটফট করছে। ফারাবি আমার অস্থিরতা দেখে জিজ্ঞেস করে, ওই এত পায়চারি করছিস কেন? উফ, ম্যাম আসে না রে। ম্যামের জন্য তো রাস্তায় অপেক্ষা করি, না হলে ক্লাসে গিয়ে বসতাম। আসে না কেন? কি ম্যাডামের জন্য? ওই তোরা থাকবি নাকি যাবি? আমি তো ভাই এর মধ্যে নেই। ম্যাম যে রাগী, অপমান যা করবে, আমার সাথে চরফি। আমি থাকবো না। আমরাও যাচ্ছি, তুই থাক। আরে শোন সবাই, কেউ যদি যাস তোদের খবর আছে। ঠিক তখনই ফারাবি আনন্দের সঙ্গে চিৎকার করে উঠে বলে, দোস্ত, ম্যাম আসছে। ওই যে দেখ, গেট থেকে ভিতর ঢুকলো। আমি দ্রুত সেদিকে তাকাই। নীরা ম্যামকে আজ বেশ সুন্দর লাগছে। তার মনটা আজ অনেক ভালো মনে হচ্ছে, বেশ ফুরফুরে লাগছে তাকে। তিনি কোনো দিকে না তাকিয়ে সোজা হেঁটে আসে। আমি দ্রুত ওনার সামনে এসে দাঁড়াই। আমাকে দেখে নীরা ম্যামের মেজাজ যেন বেশ খারাপ হয়ে গেল। তারপরও তিনি নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। আমি দুষ্টুমি ছলে জিজ্ঞেস করি, ম্যাম আপনি কি তেলাপোকা ভয় পান?
না, কেন? ইস, সব লস হয়ে গেল। মানে? না মানে ভাবছিলাম আপনি যে রাগে, আমাদের বিয়ের পর আপনাকে তেলাপোকা দেখে ভয় দেখাবো, আর আপনি ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরবেন। ইস, কি রোমান্টিক দৃশ্য। কাউকে বলবো ভিডিও করে দিতে, তারপর ইনস্টাগ্রামে আপলোড দেব, কাপল ব্লগ করব আমরা। কত স্বপ্ন। আমার কথা শুনে নীরা ম্যাম যেন ধৈর্যের বাঁধ ভেঙে ফেলে। তিনি রাগে ফেটে পড়ে বলে, শাট আপ বেয়াদব ছেলে। শোনো, তুমি আমাকে চেনো না, আমি ভদ্রভাবে বলছি, আমাকে এসব বলবে না। তোমার মতো এমন ফালতু ছেলে বহুত ঘুরেছে আমার পিছনে, তারা কিন্তু সেকেন্ড টাইমে সামনে আসার সাহস পায়নি। তাই সাবধান করছি তোমাকে। স্টুডেন্ট হও তুমি আমার, আমি টিচার, তোমার মায়ের মতো হই। এসব করবা না আর। কি মা? ও আমাদের বাচ্চার মায়ের মতো? বাট মতো না, সরাসরি তো মা হবে। আচ্ছা শোনো, আচ্ছা নো প্রবলেম। আমার কথা শুনে নীরা ম্যাম যেন আর কোনো কথা খুঁজে পায় না। তিনি রাগে ফুঁসতে ফুঁসতে বলে, তোকে আমি আবার দ্রুত সরে আসি, মুচকি হাসতে থাকি। নীরা ম্যাম রেগে হাঁটা শুরু করে। আমি পেছন থেকে তাকে ডাক দিয়ে বলি, ম্যাম আপনি রাগলে পুরো আগ্নেয়গিরির মতো সুন্দর লাগে। আমি ঝলসে যাচ্ছি, প্লিজ আমাকে একটু শীতল ভালোবাসা দিন। নীলা ম্যাম পেছনে তাকালো না, হনহন করে হেঁটে চলে গেল। আমার বন্ধুরা সবাই আমার পেছনে এসে দাঁড়ায়। ফারাবি কিছুটা হতবাক হয়ে জিজ্ঞেস করে, অভ্র, কি শুরু করলি তুই? শেষমেশ ম্যামকে ভালোবেসে ফেললি? দোস্ত, প্রেম জিনিসটা অদ্ভুত রে। তোর নানির উপরেও যে কোনো বাচ্চা ছেলে প্রেমে পড়তে পারে, কোনো সংজ্ঞা নেই, কোনো কারণও নেই। চুপ কর কুত্তা। শেষমেশ আমার নানি সর হারামি বচ্চাত। দোস্ত মজা না? নীরা ম্যাম কিন্তু যেমন তেমন টিচার নয়, বাবার টাকা আছে সেই জন্য যা ইচ্ছে করতে পারে। চুপ থাক। প্রেমে যেহেতু পড়েছি, আমি তার পিছনে লেগে থাকবো, দেখবো কত কি করতে পারেন তিনি। চল ক্লাসে যাই। ম্যামের ক্লাস আজকে প্রথমে, আমার ওনার ক্লাস মিস দেওয়া যাবে না রে। আচ্ছা আচ্ছা চল। সবাই একসাথে ক্লাসের দিকে আসি। সবাই যে যার মতো বসে আছে। আমি একবার দরজার কাছে যাই, আরেকবার সিটে এসে বসি। কিছু সময় পর নীরা ম্যাম ক্লাসে আসে। ক্লাসে এসেই তিনি পড়ার বিষয়ে কথা বলতে থাকে, আর আমি গালে হাত দিয়ে এক দৃষ্টিতে তাকে দেখে যাচ্ছি। নীরা ম্যাম যেন মেজাজ হারান। তিনি রাগে চিল্লিয়ে বলে, এই ছেলে, বেরিয়ে যাও ক্লাস থেকে। তোমাকে আমার ক্লাস আর করা লাগবে না, আউট। সবাই চুপ হয়ে গেছে। অনেকে যেন ভয়ে চমকে ওঠে, কিন্তু আমি হাসি হাসি মুখে নীরা ম্যামের দিকে তাকিয়ে থাকি। নীরা ম্যাম আবার ঝাড়ি দিয়ে বলে, এই তোর সমস্যা কি? হ্যাঁ, আমার দিকে তাকিয়ে থাকলে তোর চোখ তুলে নেব একদম। ম্যাম আমার কোনো সমস্যা নেই। সমস্যা হলো ফারেনহাইট 451 বইতে একটা লাইন ছিল এমন, ইট ওয়াজ এ প্লেজার টু বার্ন। যদিও ভিন্ন কন্টেস্ট, তারপরেও এই লাইনটা পড়ার সাথে সাথে ভালোবাসার কথা মাথায় আসতে বাধ্য হয় আমার। এই পৃথিবীতে ভালোবাসার মতো যে বড় আনন্দ কিছুই নেই, আবার ভালোবাসা থেকে কষ্টের সম্ভবত কিছুই নাই। নীলা ম্যাম যেন কিছুটা অবাক হয়ে চুপ করে থাকেন। আমি বলতে থাকি, ভালোবাসার সবচেয়ে বড় ব্লাইন্ড স্পট হলো আপনি কাকে ভালোবাসবেন বা বাসবেন না সেটা আপনার হাতে, কিন্তু আপনাকে কে ভালোবাসবে বা বাসবে না ওইটা আপনার হাতে থাকবে না। সেক্ষেত্রে ওইটা আমার হাতে, বুঝলেন? ভালোবাসাই এই পৃথিবীর এমন এক ব্যবসা যেখানে আপনার সকল ইমোশনাল ইনভেস্টমেন্ট বিফলে যাবে। সব কিছু জেনেও আপনি ওখানেই ইমোশন ঢালতে থাকবেন তো ঢালতে থাকবেনই। ভালোবাসাই পৃথিবীর একমাত্র খেলা, যে খেলাতে নিশ্চিত হার যেন মাঠ থেকে উঠতে ইচ্ছা করে না, বরং নির্লজ্জের মতো আর একটু খেলে যেতে ইচ্ছা করে। আফ্রিকান একটা প্রোব বলেছে, ভালোবাসা এমন এক অত্যাচারী শাসক যে শাসকের হাত থেকে কেউ রক্ষা পায় না। ভালোবাসা নিয়ে এসে সত্যি কথা আমি আর একটাও শুনিনি। বিশ্বাস করেন? তাহলে আমার দোষ কোথায় বলেন? আমার মুখে এত কথা শুনে নীরা ম্যাম যেন চুপচাপ দাঁড়িয়ে থাকে। তিনি হয়তো ভেবেছিল আমি হয়তো ফালতু পড়াশোনা না পারা ছেলে, কিন্তু আমি যে দুষ্টু মার্কা হলেও সব পারি সেটা তিনি বুঝতে পারেন। আমার ভালোবাসার এমন যুক্তিনিষ্ঠ কথা শুনে নীরা ম্যামের ক্লাস করানো আর ইচ্ছা থাকে না। তিনি আর কোনো কথা না বলে ক্লাস থেকে বের হয়ে চলে যান। কেটে যায় এক সপ্তাহ। ক্লাসে সেই ঘটনার পর আমার জেদ যেন আরও বেড়ে যায়। নীরা ম্যামকে যেভাবে হোক আমার পটাতেই হবে। আমি বন্ধুদের মাধ্যমে কৌশলে নীরা ম্যামের বাড়ির ঠিকানা বের করি। ঠিকানা পেয়ে আমি আর দেরি করি না, তার বাড়িতে ফুল পাঠানোর ব্যবস্থা করি। দারোয়ানের কাছে একটা ফুলের তোড়া দিয়ে আসি। তোড়ার সাথে একটা চিরকুটে আমার ভালোবাসার কথাও লেখা থাকে। আমি রাস্তার পাঁচিলের উপরে দাঁড়িয়ে অপেক্ষা করি। মিনিট কয়েক পর দেখতে পাই নীরা ম্যাম বারান্দায় দাঁড়িয়ে আছে। তিনি ফুলগুলো হাতে নিয়ে দেখছে। আমার বুকটা ধুকধুক করতে থাকে। আশা করি তিনি হয়তো একটু হলেও খুশি হবে, কিন্তু আমার সেই আশা মুহূর্তেই ভেঙে যায়। ম্যাম কোনো কিছু না ভেবে ফুলগুলো ছুঁড়ে নিচে ফেলে দেয়।
এটা দেখে আমার মনটা খুব খারাপ হয়ে যায়। যাকে পটানোর জন্য এত কষ্ট করছি, এত অপমান সহ্য করছি, তার মনই পাচ্ছি না। ভালোবাসা প্রকাশ করাটা যেন তার কাছে চরম বিরক্তির কারণ। তবে আমি হাল ছাড়ার পাত্র নই। পরের দিন আমি ভার্সিটিতে আসি। নীরা ম্যাম ক্লাসে যাওয়ার জন্য হেঁটে যাচ্ছে। আমি পিছু পিছু হাঁটতে থাকি। ম্যাম আমার দিকে একবার তাকাতেই আমি দ্রুত সামনে এগিয়ে যাই। ম্যামকে সরাসরি আমার মনের কথা বলি। ম্যাম, ভালোবাসি ম্যাম, আপনি একটু বোঝার চেষ্টা করেন। আর কত এইভাবে অপেক্ষা করব বলেন না ম্যাম। নীরা ম্যাম আমার দিকে কড়া দৃষ্টিতে তাকান। তিনি স্পষ্ট ভাষায় আমাকে জানিয়ে দিল, দেখো আদ্রান, আমি তোমার টিচার। আমাদের ভিতরে এসব না হয় ভালো। এসব কখনো সম্ভব নয়। টিচারের কি প্রেম করে না? আমি জুনিয়র, তাতে কি? ভালোবাসি অনেক বেশি আপনাকে। এসব বাজে বলবে না, শুনতে ভালো লাগে না। আপনাকে আমি অনেক জ্বালাবো ম্যাম। ভালো করে বললাম, শুনলেন না। কথাটা বলে আমি বিজয়ের হাসি এসে সেখান থেকে চলে আসি। নীরা ম্যাম অন্য ক্লাসে চলে যায়। আমি কিছুক্ষণ পর ম্যামের ক্লাসরুমের দরজার কাছে এসে দাঁড়াই। ম্যাম তখন মনোযোগ দিয়ে পড়াচ্ছেন। আমি দরজার কাছে আসতেই ম্যাম ক্লাস থামিয়ে আমার দিকে ঘুরে তাকালো। ম্যাম আমাকে কিছু বলার আগেই আমি দ্রুত দৌড়ে গিয়ে ম্যামের টেবিলের উপর একটা তাজা গোলাপ রেখে আসি। টেবিলের উপর গোলাপ রেখে ভালোবাসি বলে চিৎকার করে আমি এক দৌড়ে চলে আসি। আমি জানি সেই ক্লাসের সব স্টুডেন্ট ম্যামের দিকে হাঁ করে তাকিয়ে থাকবে। তাতে কি, আমার কাজ ম্যামকে জ্বালাতন করা। আমার এমন অপ্রত্যাশিত আচরণে তিনি হয়তো আরও বিরক্ত হবে, কিন্তু আমার উদ্দেশ্য একটাই, তার মনোযোগ পাওয়া। কিছু সময় পর ম্যামের ক্লাস শেষ হয়। তিনি অফিস রুমে বসে আছে। আমি অফিস রুমের সামনে দিয়ে বারবার পায়চারি করতে শুরু করি। এমনভাবে হাঁটে যেন আমি তাকে খুঁজছি না, অথচ তার চোখ যেন আমাকে দেখতে বাধ্য হয়। ম্যাম আমার দিকে তাকিয়ে থাকে। আমি ম্যামের দিকে তাকিয়ে হাসতে থাকি। ম্যামের চেহারায় বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে। তাতে কি, ম্যামকে পটানোর জন্য আমি সব কিছু করবো। ফুল ছুঁড়ে ফেললেও, চড় মারলেও বা বকাবকি করলেও আমার পিছু হটার কোনো প্রশ্নই নেই। আমার মন বলে একদিন এই জ্বালাতনই ভালোবাসায় পরিণত হবে। আমি তাকে দেখেই হাসতে থাকি এবং মনে মনে প্রতিজ্ঞা করি, আজ থেকে নীরা ম্যামের ভার্সিটি জীবন আমার জন্যই আরও রঙিন হতে চলেছে। একটানা 3-4 দিন কেটে যায়। এই দিনগুলোতে আমি নীরা ম্যামকে প্রতিটা মুহূর্তে জ্বালাতে থাকি। তার রাগকে আমি যেন একরকম উপভোগ করি। ম্যামের ফোন নম্বরে রোজ কল করি, মেসেজ করি, তার বাড়ির ঠিকানায় ফুল পাঠাই। ক্লাস শেষ হলে পিছু পিছু ঘুরি। আমার কাজ একটাই, তার মনোযোগ নিজের দিকে রাখা। একটানা 20 দিন এভাবেই কাটে। এই কয়দিন আমি ম্যামের কাছে কম করে হলেও 40টা চর খেয়েছি। তবুও আমি ম্যামের পিছু ছাড়িনি। আমার মনে হয় এতবার চর খেয়েও আমি ভালোবাসার পথ থেকে সরে না আসায় একদিন তিনি ঠিকই হার মানবে। কিন্তু এভাবে কাজের কাজ কিচ্ছুই হচ্ছে না। ম্যাম কিছুতেই পড়ছে না। তার মুখে ভালোবাসার কোনো চিহ্নই নেই, শুধু রাগ আর বিরক্তি দেখা যায়। আমি বুঝতে পারি এবার আরও বড় কিছু করা দরকার, যা তার মনে গভীর ছাপ ফেলবে। তাই আজকে বন্ধুদের সাথে করে নিয়ে ভোরের দিকে ভার্সিটিতে আসি। আমার আর নীরা ম্যামের একটা স্টাবলিশ ছবি জোগাড় করে রেখেছিলাম। সেই ছবিগুলো পোস্টার করে ক্যাপশনে লিখি, নীরা ম্যাম আপনাকেই আদ্রান ভালোবাসে, আমার বউ হয়ে যান। এভাবে অনেকগুলো পোস্টার বানিয়ে ভার্সিটির সব ক্লাসের সামনে দেয়ালে পাঁচিলে টাঙিয়ে দিই। তারপর কিছুটা স্বস্তি নিয়ে বাড়িতে চলে আসি। যথারীতি ভার্সিটিতে যাই আমি। দূর থেকে দেখি পোস্টারগুলো সেভাবেই আছে, কিন্তু চারপাশে ছেলে মেয়েদের বিশাল জটলা লেগে আছে। নীরা ম্যাম সবার সামনে দাঁড়িয়ে আছে। আমার বুকটা যেন আনন্দে নেচে ওঠে। আমি ম্যামের কাছে যাই। ম্যামের হাতে একটা পোস্টার। ম্যাম রেগে নেই, তিনি মুচকি আসে। যাক, তাহলে আমার এই কৌশল কাজ করেছে। আমি যে তাকে কতটা ভালোবাসি সেটা উনি অনুধাবন করেছে। উফ, ভাবতে কি যে ভালো লাগছে আমার। ম্যাম আমার প্রেমে পড়েছে, ভাবতেই নাচতে মন চাইছে। আশেপাশে তাকিয়ে দেখি সব টিচার স্টুডেন্টরা জড়ো হয়েছেন এখানে। আজকে দৃশ্য যেন কোনো লুকোচুরি নয়, একদম খোলাখুলি। আমি জাস্ট পকেট থেকে একটা সাদা গোলাপ বের করি, সাথে একটা চকলেট। আমি তার দিকে এগিয়ে যাই, সবার সামনে হাঁটু মুড়ে বসি। নীরা ম্যামের দিকে সেগুলো এগিয়ে দিয়ে আমি গভীর আবেগ আর আন্তরিকতা দিয়ে আমার মনের সমস্ত কথা উজাড় করে দিয়ে বলি, আমি তোমাকে সেই প্রথম দেখাতেই ভালোবেসে ফেলেছি নীরা। তোমাকে নিয়ে কল্পনা সাজাই, সেখানে তোমাকে জড়িয়ে ধরি। তুমি বুকে থাকলে হিমশীতল হয়ে আসে আমার সমস্ত হৃদয়। তুমি আমার একটা ঘুমের মেডিসিন, ভালো ঘুম হয়। তোমার যে কোনো কথাই গান মনে হয়, যেন কোনো গল্পের ভিতরে পরিচিত ভঙ্গিতে ঢুকে যায় রোমান্টিকতা। তুমি না থাকলে অস্থির অস্থির লাগে, মেঘের মতো ভাঙতে থাকে আমার মন। দুঃখরা দল বেঁধে ফিরে আসে অসময়ে আসা জ্বরের মতো। একটা ছেঁড়া বোতামের মতো নিজের কাছে একা লাগে। কিভাবে যে তোমাকে বোঝাই, তুমি ভালোবাসলে আমি অবশ শিশু, তুমি না থাকলে আমি ক্রুশবিদ্ধ যিশু। তুমি না থাকলে এইসব বৃদ্ধ অজগরের মতো দীর্ঘ হওয়া অসহায় রাতের কথা আমি বলবো কার কাছে? এজন্য তুমি আমার হয়েই থেকে যাও।
তুমি কি আমার পায়ের সাথে পা মিলিয়ে হাঁটবে? আমি তোমার খোঁপায় রোজ ফুল খেতে দেব, পাশাপাশি ঘুমে থাকা অবস্থায় তুমি ঘুমে মগ্ন থাকবে, আর আমি তোমার মুখমণ্ডলের ওপর ছড়িয়ে থাকা চুলগুলো ফু দিয়ে সরিয়ে দেব। মাঝখানে ঘুম থেকে ডেকে বলবো, লক্ষ্মীটি ভালোবাসি গো তোমায়। তুমি ঢ্যাবড়া ঢ্যাবড়া চোখ ভয়ঙ্কর রূপ ধারণ করে বলবে, তুমি কি পাগল? আমি মাথায় চুল চুলকাতে চুলকাতে আবার বলবো, ভালোবাসি। তুমি হি হি করে হাসবে, আর আমি আবার বলবো, ভালোবাসি গো তোমায়, বড় ভালোবাসি। কথাগুলো শেষ করেই আমি উঠে দাঁড়াই। এতক্ষণ সবাই আমাকে আর নীরা ম্যামকে দেখেছে। এমন দৃশ্য কেউ মিস করে নাকি? হাঁটু মোড়ে বসে প্রপোজ করাটা অনেক রেয়ার। সবাই মুগ্ধ দৃষ্টিতে দেখছে। আমি উঠে দাঁড়াই, আমার মন তখন স্বপ্নে বিভোর। আর ঠিক সেই মুহূর্তে নীরা আমার গালে কষে একটা জোরে চড় বসিয়ে দিল। চড়ের আওয়াজটা হয় বেশ জোরে। সবাই তাকিয়ে আছে আমাদের দিকে। আমি গালে হাত দিই। চড় খেয়ে আমার মাথা যেন ছিমছিম করছে। আমার সমস্ত স্বপ্ন যেন এক লোহমায় ভেঙে চোরমার হয়ে যায়। আমি মাথা নিচু করে নেই। নীরা ম্যাম এবার যেন রাগ নন, এক গম্ভীর ঘৃণা আর অপমান নিয়ে কথা বলে। তার চোখে জল। তিনি কেঁদেই কথাগুলো বলে, কুকুরের লেজ কখনো সোজা হয় না, ঠিক তেমনই তুইও ঠিক হবি না। তোকে এতবার করে বোঝাই, তোকে আমার বিরক্ত লাগে, তোকে আমার সহ্য হয় না, তোকে আমার ভালো লাগে না। তোর মতো একটা ছেলেকে আমি ভালোবাসবো না। তোর নিজের কিচ্ছু নেই, না আছে চেহারা, না আছে কিছু। তোর মতো খ্যাত ছেলের সাহস কি করে হয় আমাকে প্রপোজ করার? আমি তো ভার্সিটির ম্যাম হই। ম্যাম তোর থেকে কত বছরের সিনিয়র জানিস তুই? নিজের চেহারার দিকে তাকা তুই। আর তাছাড়া তোর মতো গরিব কারোর সাথে আমি করব প্রেম? আমার পিছনে কারা ঘুরে জানিস? থাক, সেসব তোকে আর বলার প্রয়োজন মনে করি না। তার প্রতিটি শব্দ যেন আমার আত্মসম্মানকে আঘাত করে। বুকটা কাঁপে আমার। সমস্ত ভিড়ের সামনে তিনি আমাকে যেন এক তুচ্ছ মানুষে পরিণত করে। ব্লাডি ননসেন্স কাওয়ার্ড, গো টু হেল। আমার সামনে আসবি না তুই কখনো। রাস্তার কুত্তা দেখেছিস? তারা তাড়ালেও ফিরে আসে। তুই তো ঠিক কালকেই আবার ফিরে আসবি। পোস্টার টানিয়ে তুই যা করেছিস, দেখ তোকে পোস্টার বানিয়ে দিতাম আমি একদম। তার কথাগুলো আমার বুকের ভিতরে তীরের মতো এসে বিঁধল। নীরা ম্যাম কথাগুলো বলেই আর সেখানে দাঁড়ালো না। তিনি কেঁদে কেঁদে দ্রুত চলে যায়। আমার যেন সমস্ত শরীর অবশ হয়ে আসে। আমি বেশ কিছু সময় সেখানে দাঁড়িয়ে থাকি স্থির হয়ে। তারপর ধপ করে মাটিতে বসে পড়ি। আমার মাথা নিচু হয়ে যায়। আমি যেন সবার অলস্য কেঁদেই চলি। এত বড় একটা ছেলে হয়ে আমি যেন কারো থেকে এতটা অপমান পাইনি। এই অপমানে আমার সমস্ত সাহস আর জেদ ভেঙে যায়। ভালোবাসার এই চরম পরিণতি আমি কল্পনাও করিনি। আমি সিদ্ধান্ত নেই আমি আর ভার্সিটিতে আসবই না। এই অপমান আমি ভুলতে পারবো না। আমি কারো দিকে না তাকিয়ে মাথা নিচু করে দৌড়ে ভার্সিটি থেকে বের হই। আমার বন্ধুরা আমাকে থামানোর কোনো সুযোগই পায় না। ভার্সিটি থেকে বেরিয়ে পকেটে হাত গুজে চুপচাপ হাঁটি। চোখ দিয়ে পানি পড়েই যাচ্ছে। নীরা ম্যামের অপমানটা আমার আত্মসম্মানে ভীষণভাবে আঘাত করে। নিজেকে কিছুতেই সামলাতে পারছি না। মনে মনে প্রতিজ্ঞা করি আর কখনো নীরা ম্যামের সামনে যাব না। রোজ অপমান করছেন, আমি সহ্য করেছি, থাক, সে ভালো থাকুক। তার সামনে গিয়ে আর নিজেকে ছোট করব না। ঠিক এমন সময় একটা কালো রঙের মাইক্রো গাড়ি এসে দ্রুত গতিতে থামে আমার সামনে। গাড়ি থেকে নামে 6 জন ছেলে। রাতুলও আছে ওদের মধ্যে। ওদের দেখেই আমার বুকটা ধড়াস করে ওঠে। কিছু বুঝে ওঠার আগেই 4 জন এসে আমার হাত পা চেপে ধরে। রাতুল প্রতিশোধ নিতে মরিয়া। সে হকি স্টিক নিয়ে আমার মাথায় জোরে একটা আঘাত করে। তারপর 6 জন একসাথে আমাকে স্টিক দিয়ে, পা দিয়ে, লাথি দিয়ে, খুশিতে যেভাবে পারে মারছে। আমার আর কিছু মনে নেই, তবে মাথা ফেটে যে রক্ত বের হয়েছে এতটুকু শুধু মনে করতে পারি। এরপর যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি হাসপাতালে বিছানায় শুয়ে আছি। আশেপাশে যেন এক অজানা নীরবতা ভর করেছে। পাশে দাঁড়িয়ে আছে আমার বাবা। তাকে দেখেই আমি যেন চমকে যাই। আমার বাবা আমেরিকায় থাকে, কিন্তু এই মুহূর্তে তিনি আমার পাশে। তিনি চোখ থেকে চশমাটা খুলে এক শীতল কণ্ঠে বলে, এসবের কি কোনো দরকার ছিল বলো? তোমার জন্য আমি দেশের বাইরে থেকে এসেছি। তোমাকে বলেছি বিজনেস সামলাতে, কোটি কোটি টাকা তোমার পড়ে আছে, আর তুমি কিনা সাধারণভাবে জীবনযাপন করো। ছেলেগুলো কারা ছিল? বাবা বাদ দাও, আমি দেখছি। চুপ, তোমার আর দেখা লাগবে না। জানো তোমার কন্ডিশন কেমন ছিল? কত সময় পর জ্ঞান ফিরেছে জানো? আমেরিকা থেকে ডাক্তার আনতে হয়েছে আমার। আমি এই ঝামেলায় আর বাড়াবাড়ি চাই না। রাতুলদের শাস্তি দেওয়া হোক সেটাও চাই না, কারণ এর ফল আরও খারাপ হতে পারে। থাক, ঝামেলার দরকার নেই আর। বেশ, আমি খুঁজে বের করছি। কথাটা বলেই বাবা যেন এক মুহূর্ত দেরি না করে বাইরে চলে যায়। আমি জানি যারা আমাকে মেরেছে তাদের অবস্থা কি হবে। বাবা চাইলে রাজকেও ছাত্রনেতা পদ থেকে সরিয়ে গুম করে দিতে পারেন। আমি তা চাই না, কিন্তু বাবার একমাত্র ছেলে হয়, বাবার শেষ অবধি যাবেই।
আমার বাবা একজন বিশাল বিজনেসম্যান। দেশের বাইরে তার 3টে বড় বিজনেস আছে। রাজনৈতিক নেতারা অবধি বাবাকে এড়িয়ে চলে, কারণ বাবার টাকার পাওয়ার অনেক। যে দলই ক্ষমতায় আসুক, বাবা যেন সবাইকে পকেটে পুরে রাখে। আমি কখনো তার এই ক্ষমতার ব্যবহার করিনি। সব কিছু ছেড়ে নিজের মতো থেকেছি। ম্যাচ ভাড়া করে থেকে সাধারণ জীবনযাপন করেছি। এমন সময় আমার বন্ধুরা ফারাবি, শাকিল আর সাদমান ভিতরে ঢোকে। ওদের দেখে যেন আমার কিছুটা শান্তি লাগে। মামা কেমন আছিস এখন? কিরে তোরা? রাতুলেরা তোকে মারছিল, আমরা দৌড়ে আসি, তারপর হাসপাতালে আনি। পুরো 10 ঘন্টা পর তোর জ্ঞান ফিরেছে, কিন্তু আমরা জানতাম না তোর বাবা এত ক্ষমতাধর লোক। কি যে করেছে হাসপাতালে এসে। ওসব বাদ দে। শোন, আমি আর ভার্সিটি যাব না। তোরা আমার কথা কাউকে বলবি না। সাদমান যেন কিছুটা ভারাক্রান্ত মনে উত্তর দেয়, ঠিক আছে, রেস্ট নে। ওরা চলে যায়। তারপর কেটে যায় 1 সপ্তাহ। বাবার পিড়াপিড়িতে আমি দেশের বাইরে অর্থাৎ আমেরিকাতে চলে আসি। বাবা এই সময়ের মধ্যে প্রতিশোধ নিয়ে ফেলেছেন। আমি যা যা জানতাম না তার সবটাই ঘটেছে। বাবা রাজকে ছাত্রনেতা থেকে সরিয়ে দিয়েছে, রাতুলকে তুলে এনে অনেক মেরেছে, যদিও আমি তা জানতাম না। আমেরিকাতে এসে 3 মাস পর আমি পুরোপুরি সুস্থ হই। এই 3 মাসে কারোর সাথে আমি যোগাযোগ করিনি। ঢাকাতে যেখানে থাকতাম সেটা ছিল একটা মেস। আমি মেসে থেকে পড়াশোনা করতাম, কিন্তু এখন সেখান থেকে চলে এসেছি। এখন আমি বাবার বিশাল বিজনেস সামলাচ্ছি। আমেরিকাতে বাবার অফিসে বসে আছি। বাবার বিজনেস নানা দিক নিয়ে আলোচনা করছি। ঠিক এমন সময় বাবা আমার সামনে আসে। আমি সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াই। আদ্রান, তোমার এক্ষুনি দেশে যেতে হবে। তোমার নানিমার শরীর অনেক খারাপ, তোমাকে দেখতে চান। বাবার কথা শুনে নানিমার চেহারাটা যেন আমার চোখের সামনে ভাসে। বুকটা কেমন কেঁপে ওঠে আমার। মা মারা যাওয়ার পর দেশে নানিমাই সব আমার। আমি আর দেরি করি না, দ্রুত রওনা দিই। পরের দিন দেশে এসে পৌঁছাই। সবার আগে নানিমার কাছে যাই। তিনি অনেক অসুস্থ। নানিমার সাথে বেশ কিছুটা সময় কাটাই আমি। তার সেবা করি। তিনি আমাকে কাছে পেয়ে যেন কিছুটা শান্তি পায়। এর পরের দিন আমার ইচ্ছা হয় ভার্সিটিতে যাব, তবে আগের মতো সাধারণ বেছে নয়। নিজেকে এই 4-5 মাসে অনেক পাল্টিয়েছি। নিরামকে দেখতে খুব ইচ্ছা হয়। দূর থেকে শুধু একবার তাকে দেখে চলে আসবো, এইটাই আমার উদ্দেশ্য। পরের দিন ভার্সিটিতে আসি। আমার দামি গাড়ি নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করি। আমার পরনে দামি পোশাক। গাড়ি থেকে নামতেই সবাই আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে। তাদের চোখে যেন বিস্ময়। আমি আমাদের বসার জায়গার দিকে এগিয়ে যাচ্ছি। এমন সময় আমার বন্ধুরা দৌড়ে আসে আমার কাছে। ওই শালা হারামির বাচ্চা, শয়তান ছেলে, তোর ফোন বন্ধ কেন? তোকে কত খুঁজেছি জানিস? এমন কোনো পরিচিত জায়গা নেই যে তোকে খুঁজেনি। কোথায় ছিলি তুই 5 মাস? ফারাবের কথা শুনে আমার হাসি পায়। ওদের অস্থিরতা যেন আমার ভালো লাগে। একটু দম নে ভাই, 5 মাস বাইরে ছিলাম, আসতে ইচ্ছা করেনি। তুই কি পাগল? জানিস কত কি হয়েছে? আমি যেন নীরা ম্যামের প্রসঙ্গটি নিয়ে কিছুটা মজা করার চেষ্টা করি, কারণ সেই অপমান আমি সহজে ভুলিনি। কি হবে, ম্যামের বিয়ে হয়ে গেছে হয়তো। তোর মাথা শালা, ম্যামের কথা আর বলিস না ভাই। ম্যাম জ্বালিয়ে মেরেছে আমাদের। এই 5টা মাস ম্যাম আমাদের শান্তিতে থাকতে দেয়নি। পড়াশোনা না করলে তো এমন করবে। আরে না রে ভাই, পড়াশোনা ঠিকই করেছি, জ্বালিয়েছে তোর জন্য। মানে? ওরা আমার হাত ধরে বসার জায়গাতে নিয়ে যায়। আমি চুপচাপ বসি। ফারাবি যেন এক নিঃশ্বাসে সবটা বলে। ম্যাম তোকে অনেক খুঁজেছে, তোর নাম্বারে রোজ ফোন করতো, মেসেজ করতো, তোর কথা বারবার জিজ্ঞেস করে। মাঝে ম্যামের বিয়ের প্রস্তাব আসে, ম্যাম বাসায় জানিয়ে দেয় তিনি তোকে ভালোবাসে। এরপর ভার্সিটিতেও বিষয়টা জানাজানি হয়। ফারাবির কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ে। আমি যেন এক চরম বিস্ময়ে বসা থেকে উঠে দাঁড়াই। তারপর কয়েক সেকেন্ডে ওদের দিকে তাকিয়ে থেকে জোরে শব্দ করে হো হো করে হেসে উঠি। হাসতে হাসতে যেন আমার দম বন্ধ হয়ে আসে। তোরা কি পাগল? ম্যাম আমাকে ভালোবাসবে? আমার জন্য নাকি বিয়ে ভাঙবে, আমাকে নাকি তিনি খুঁজছে। ভাই প্লিজ মজা নিস না, আমি এসবের ভিতরে নেই। এমনি তোদের সাথে দেখা করতে এসেছিলাম, আবার এখনই চলেও। কথাটা শেষ করতে পারিনি। আস্তে আস্তে কথা বলার সময় কারোর সাথে যেন ধাক্কা খেলাম, তবে এবার পড়িনি। আমি দ্রুত ঘুরে সরি বলতে যাব, দেখি নীরা ম্যাম দাঁড়িয়ে আছে। আমাকে দেখে তার চোখে যেন এক গভীর অভিব্যক্তি। আমি সঙ্গে সঙ্গে 3 হাত পিছিয়ে আসি। পকেট থেকে মাস্ক বের করে মুখে দিয়ে চলে আসে যাব, ঠিক তখনই নীরা ম্যাম আমার সামনে পথ আগলে দাঁড়ান। তিনি আমার দিকে তাকিয়ে যেন এক চাপা কণ্ঠে প্রশ্ন করে, কোথায় ছিলে 5 মাস? আমি অপ্রস্তুত হয়ে যাই। আমি নিজেকে আড়াল করার চেষ্টা করি। সরি ম্যাম, আমি আসলে সামনে আসতে চাইনি। এভাবে আর হবে না, প্লিজ মাফ করে দিন। আমি ভার্সিটিতে কখনো আসবো না। আমি বলেছি কোথায় ছিলে 5 মাস?
সরি তো ম্যাম, দেখুন লোকজন জড়ো হচ্ছে, আমি সিনকেট করব না, আমি যাচ্ছি। নীরা ম্যাম এবার যেন রাগে ফুঁসে ওঠে। তিনি ঝাড়ি দিয়ে বলে, আমি জানতে চাইছি না কোথায় ছিলে তুমি 5 মাস। ম্যামের এমন ঝাড়ি শুনে আমি যেন ঢোক গেলি। তার চোখে তখন আমার প্রতি তীব্র অধিকার বোধ। আমি আমতা আমতা করে উত্তর দিই, আপনি তো বলেছিলেন সামনে না আসতে। রাস্তার কুকুরও কখনো কখনো তার গলি তার শহর বদলায় ম্যাম, না হলে রাস্তার মানুষের লাথি খেয়ে মরে। আমার কথা শুনে নীরা ম্যাম যেন আরও রেগে যান। তিনি তার রাগ প্রকাশের ভঙ্গিটা এবার অন্যরকম। অনেক কথা শিখেছো তুমি, থাপড়ে তোমার দাঁত ফেলে দেবো। হঠাৎ করে দেখি নীরা ম্যাম কেঁদে ফেলে। ম্যাম আগের চেয়ে অনেক শুকনো হয়ে গেছে, চোখের নিচে কালো ছাপ পড়েছে, চেহারায় আগের মতো উজ্জ্বলতা নেই, শুকিয়ে গেছে যেন। আমি বুঝতে পারছি না ওনার হলোটা গিয়ে। তিনি একরাশ অভিমান নিয়ে কথা বলে, এই 5 মাসে আমি তোমাকে কোথায় না কোথায় খুঁজেছি জানো। হাসপাতাল থেকে শুরু করে যতগুলো মেস আছে সবখানে খুঁজেছি, কেউ কিছু বলতে পারে না। একটা মানুষ এভাবে গায়েব হয় কি করে? তোমাকে রাতুলে মেরেছে শুনে খারাপ লেগেছে আমার। ও করোনা হয়েছিল মনে হয়, যেটাই হোক ধন্যবাদ। আমার কথা শুনে নীরা ম্যাম রেগে যায়। তিনি কাছে এসে ঠাস করে একটা চড় মারে আমাকে। গালে হাত দিয়ে দাঁড়িয়ে থাকে আমি। তারপর চিৎকার করে তিনি বলে, করুণা তাই না? তোর জন্য আমি ঠিকমতো ঘুমাতে পারি না, তোর জন্য আমি খেতে পারি না, আমার স্বপ্নে আসিস তুই। রোজ তোর জন্য গেটের দিকে তাকিয়ে থাকতাম। প্রথম ভালোই ছিলাম, কিন্তু তোমাকে আমি মিস করা শুরু করি হুট করে। ক্লাস নিতে নিতে তোমার আগমন, অফিসের সামনে ঘুরঘুর করা, গেট দিয়ে ঢুকতেই তোমাকে দেখা, বাড়ির সামনে এসে ফুল দেওয়া, পিছু পিছু ঘোরা, কারণে অকারণে ভালোবাসি শোনা, সব কিছু মিস করতে থাকি। কখন যে ভালোবেসে ফেলি জানি না। আমি তোমাকে এখন ভালোবাসি আদ্রান। কথাগুলো শুনে আমি যেন হা হয়ে যাই। এর আগে ম্যাম বলে কি সে নাকি আমাকে ভালোবাসে, সব যেন আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে। তার এই ভালোবাসার স্বীকারোক্তি আমার কাছে অবিশ্বাস্য মনে হয়। আমার অভিমান তখনও ভালোবাসার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমি ভালোবাসি না আপনাকে। আমার কথা শুনে সবাই অবাক, আমার বন্ধুরা অবাক হয়ে যায়। আশেপাশে সেদিনের মতো অনেকে জড়ো হয়ে গেছে। দেখো আদ্রান, আমি সেদিনের জন্য খুবই দুঃখিত, আমাকে মাফ করে দাও। মাপ তো কবেই করেছি, কিন্তু ভালোবাসি না। সত্যি বাসো না? না। ও আচ্ছা। আমি আর কথা বাড়লাম না, পাশ কাটিয়ে চলে আসি। আমার মন তখনও যেন অভিমানের আগুনে চলছে। আমি তার ভালোবাসা অনুভব করি, কিন্তু এত সহজে নিজেকে প্রকাশ করতে চাই না। হেঁটে কিছু দূর আসি দেখি দৌড়ে ম্যাম আমার সামনে এসে দাঁড়িয়েছে। আমার দিকে তাকিয়ে এক চরম আকুতি নিয়ে জিজ্ঞেস করে, কেন বাসো না আর? আমার ইচ্ছা, আপনাকে কেন বলবো? তুমি মিথ্যে বলছো তাই না? বললাম তো ভালোবাসি না। এখন আপনার ইচ্ছা, আপনি কি করবেন? যদি ভালো না বাসো আমি এই বেঞ্চে বসলাম, তুমি না আসা অব্দি আমি এখান থেকে যাব না। সত্যি সত্যি নীরা ম্যাম বেঞ্চে গিয়ে বসে পড়ে। আমি সেদিকে না তাকিয়ে সেখান থেকে চলে আসি। আমি জানি আমিও তাকে ভালোবাসি, তবে মনের ভেতরে জমে থাকা অভিমান অনেকটা রাগের সৃষ্টি করেছে। তাই এত সহজে সব ঠিক করলে হবে না। সকাল পেরিয়ে দুপুর হয়, দুপুর পেরিয়ে বিকেল, বিকেল পেরিয়ে সন্ধ্যা, তারপর রাত। কাজের ব্যস্ততায় আমি যেন ভুলে যাই সকালে কি ঘটেছে। কিন্তু যখন ঘুমাতে যাব তখনই মনের মধ্যে সকালের ঘটনা যেন করে না রে। মনে মনে বললাম, ভালোবাসা না সব ঢং। তিনি কখন বাড়ি গেছেন, কিন্তু মনটা হঠাৎ খুব খারাপ হয়ে যায়। নীরা ম্যামের শুকনো মুখটা আমার চোখে বাসে। কি মনে করে দ্রুত গাড়ি নিয়ে ভার্সিটিতে আসি। দারুণ যেন আমার অপেক্ষাতে ছিল। আমাকে দেখা মাত্রই দ্রুত দরজা খুলে দেয়। আমি হেঁটে এসে দেখি নীরা ম্যাম তখনও বেঞ্চে বসে আছে। এটা দেখে আমার হাত পা কাঁপা শুরু হয়ে গেছে। সত্যি কি তাহলে উনি আমাকে ভালোবাসেন? এতক্ষণ ধরে বসে আছে। আমার সমস্ত অভিমান যেন এক লোহমায় গলে যায়। আমি দ্রুত দৌড়ে ওনার কাছে যাই, পাশে বসি। উনি কেঁদে কেঁদে চোখ মুখ সব ফুরিয়ে ফেলেছে। আমি বললাম, সত্যি কি এটা আপনি, নাকি আপনার যমজ বোন? ঢং করো, যাও তো এখান থেকে। এত ভালোবাসেন? না, বাসি না। আমি হাসলাম। এক হাত দিয়ে তাকে জড়িয়ে নিয়ে কাঁধে মাথা রাখলাম। ম্যাম আমার কাঁধে মাথা রেখে ভ্যা ভ্যা করে কাঁদছে আর বলছে, তুমি অনেক খারাপ, একটু মায়া হয়নি তোমাকে আমাকে রেখে যেতে? জানো সারাদিন কতটা কষ্ট পেয়েছি। আমিও তো কষ্ট পেয়েছিলাম। তবুও তুমি খারাপ মানুষ। আমি হাসি, তার হাত ধরে থাকি। সে আমার হাত জড়িয়ে ধরে একা একাই বকবক করে চলেছে। আমার সমস্ত অভিমান যেন ভালোবাসার প্রশান্তিতে ভরে যায়। এখন আমি বুঝতে পারি এতগুলো চর আর অপমান শুধু তার ভালোবাসারই বহিঃপ্রকাশ ছিল। আমার জীবন যেন পূর্ণ হয়। অবশেষে সিনিয়র ম্যাম জুনিয়র ছেলের প্রেমে পড়েই গেল। যাক, গল্পটা তাহলে এখানেই শেষ করি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই, হ্যাভ ফান, খোদা হাফেজ।